ওয়ার্ক, ওয়ার্কের যদি আমাকে ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলো ওয়ার্ক, তাহলে ওয়ার্ক মানে কি? দেখো আমাদের ফর্মুলা কি আছে, ওয়ার্ক মানে কার্য, কার্য মানে বল অর্থাৎ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ফর্মুলা এইমাত্র শিখলে ml টি টু দি পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, সো l, তাহলে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। এবং মনে রাখবে একটা জিনিস, যত এনার্জি আছে, যে কোনো এনার্জি, সেটা হিট এনার্জি হতে পারে, সেটা লাইট এনার্জি হতে পারে, কেমিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে, এনি কাইন্ড অফ এনার্জি, তার ডাইমেনশনাল ফর্মুলা সবসময় হবে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। তার কারণ দেখো, তোমরা ডেফিনেশন করেছো যে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। কার্য করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। কার্য করার সামর্থ্য আমরা বলি শক্তি। তাহলে আমরা শক্তিকে পরিমাপ করি কার্য দিয়ে। ওয়ার্ক ইজ দ্য মেজার অফ এনার্জি। ওয়ার্ক ইজ মেজার অফ এনার্জি। আমরা শক্তিকে পরিমাপ করি কার্য দিয়ে। সেই জন্য কার্যের ডাইমেনশনাল ফর্মুলা আর শক্তি, যে কোনো প্রকার শক্তি, যে কোনো প্রকার এনার্জি, তার ডাইমেনশনাল ফর্মুলা সেম। তোমাকে যদি বলে ডাইমেনশনাল ফর্মুলা অফ লাইট এনার্জি, তুমি এটাই লিখবে। তোমাকে যদি বলে ডাইমেনশনাল ফর্মুলা অফ হিট এনার্জি, এটাই লিখবে। যে কোনো এনার্জি ডাইমেনশনাল ফর্মুলা হবে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। যেরকম আমাকে যদি বলে পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। পাওয়ার কথার অর্থ ক্ষমতা। পাওয়ার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক বাই টাইম। তোমরা জানো কার্য করার হারকে ক্ষমতা বলে। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। রেট অফ ডুইং ওয়ার্ক, যখনই কোনো কিছুর রেট ক্যালকুলেট করা হয়, মনে রাখবে সেটা সবসময় টাইম দিয়ে ডিভাইড করতে হয়। রেট অফ ডুইং ওয়ার্ক, এই যে রেট কথাটা আছে, দ্যাট মিনস আমাকে ওয়ার্ককে ডিভাইড করতে হবে টাইম দিয়ে। যেখানে রেট ক্যালকুলেট করা হবে সেখানেই তোমাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। যেমন দেখো তুমি পড়েছো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে ভেলোসিটিকে ডিভাইড করছো কি দিয়ে? টাইম দিয়ে। তুমি অ্যাক্সেলারেশন পাচ্ছ। যখনই রেট শব্দটা থাকে তখনই তোমাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করলে হচ্ছে পাওয়ার। এবার তাহলে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর টাইমের জন্য t, তাহলে হয়ে গেল l স্কয়ার টি টু দি পাওয়ার -3। এটা হচ্ছে পাওয়ার। নেক্সট দেখো, তোমরা পড়েছো ধরো ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ তোমরা ক্লাস 10 করেছো ইলেকট্রিক চার্জ। এই যে ইলেকট্রিক চার্জ, এটার ফর্মুলা কি? তাহলে চার্জ, ইলেকট্রিক চার্জ, চার্জের ফর্মুলা তোমরা ক্লাস 10 করেছো। চার্জ হচ্ছে কারেন্ট ইনটু টাইম। চার্জ হচ্ছে কারেন্ট ইনটু টাইম। কারেন্টকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে চার্জ হবে। তাহলে কারেন্ট ইনটু টাইম। দেখো কারেন্টের আমরা সিম্বলটা লিখেছিলাম আই। কারেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যার সিম্বল ছিল আই, ক্যাপিটাল আই, আর টাইম হচ্ছে টি। সো এটা হলো চার্জ। কারেন্ট ইনটু টাইম মানে আইটি। এবার তোমরা চার্জের ইউনিট জানো, দেখবে চার্জের ইউনিট হয় কুলম। তোমরা ক্লাস 10 এর বইতে পড়েছো চার্জের ইউনিট হচ্ছে কুলম। নেক্সট দেখো, আমরা ইলেকট্রিক চার্জের পরে একটা কোয়ান্টিটি তোমরা পড়েছো ক্লাস 9 এর বইতে, সারফেস টেনশন। সারফেস টেনশন এটাকে বাংলায় পড়লে দাঁড়ায় পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান, যার ফর্মুলা ছিল ফোর্স বাই লেন্থ। পৃষ্ঠ টান তোমরা ক্লাস 9 এর বইয়ে পড়েছো এই কোয়ান্টিটির সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। ফর্মুলা ছিল ফোর্স বাই লেন্থ।
তাহলে ফোর্সের ডাইমেনশন ml t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা। আর লেন্থের তো সিম্বল l, তাহলে হয়ে গেল দেখো m l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে সারফেস টেনশন। তারপর দেখো, ধরো তোমাকে বলা হলো অ্যাঙ্গেলের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল বের করার ফর্মুলা দেখো, তোমরা ক্লাস 10 এ ট্রিগোনোমেট্রি পড়েছিলে। ক্লাস 10 এ ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ফর্মুলা তোমরা শিখেছিলে আর্ক অফ সার্কেল মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার আর্ক অফ সার্কেল মেজার করা হয় লেন্থের ইউনিটে। একটা সার্কেলের আর্ক অফ সার্কেল বা বৃত্তচাপ তার ইউনিট হয় দেখবে সেন্টিমিটার কিংবা মিটার। তোমাকে বলা হয় যে 2 সেন্টিমিটার লেন্থের একটা বৃত্তচাপ আঁকো, ড্র এ আর্ক অফ সার্কেল অফ লেন্থ 2 সেমি। তাহলে আর্ক অফ সার্কেলকে মেজার করা হয় লেন্থ দিয়ে, সেই জন্য ওর সিম্বলটা লিখবো ক্যাপিটাল এল। আর রেডিয়াস তো জানোই লেন্থ হয়, রেডিয়াসের ইউনিট কি সেন্টিমিটার মিটার, দ্যাট মিন্স লেন্থ, তো লেন্থ এল। তাহলে ক্যালকুলেট করলে দেখো l টু দি পাওয়ার 0 তার মানে কত হচ্ছে 1, l টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে অ্যাঙ্গেল তার দেখো ডাইমেনশন নেই, 1 মানে কি পাওয়ারটা কত 0। তাহলে এখানে যদি আমি লিখি এভাবেও লিখতে পারি m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0। তার মানে m l t সবাই দেখো পাওয়ার 0 মানে প্রত্যেকের ডাইমেনশন 0। দ্যাট মিন্স angle is a dimensionless quantity. অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন হয় না, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বাট অ্যাঙ্গেলের ইউনিট আছে, ইউনিট হচ্ছে ডিগ্রি বা রেডিয়ান। ডিগ্রিও লেখা যায়, রেডিয়ানও লেখা যায়। তাহলে অ্যাঙ্গেল ইজ সাচ এ কোয়ান্টিটি which has no dimensional formula but it has unit. তোমাকে পরীক্ষায় কোশ্চেন করতে পারে, তুমি একটা এক্সাম্পল দাও একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটার ডাইমেনশনাল ফর্মুলা হয় না কিন্তু তার ইউনিট আছে। ডাইমেনশনাল ফর্মুলা নেই কিন্তু তার ইউনিট আছে, যার উদাহরণ হচ্ছে অ্যাঙ্গেল। ডাইমেনশনাল ফর্মুলা দেখো 1 মানে ডাইমেনশন সব 0 হয়ে গেল, কিন্তু এর ইউনিট আছে রেডিয়ান বা ডিগ্রি। ঠিক সেরকমই আরেকটা ফর্মুলা হয়, আরেকটা কোয়ান্টিটিও আছে যেটাকে বলি আমরা সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল দেখো ফর্মুলা হয় কি এরিয়া বাই রেডিয়াস স্কয়ার। এবার এরিয়া মানে l স্কয়ার, রেডিয়াস মানে লেন্থ, রেডিয়াসের স্কয়ার আছে মানে l স্কয়ার। তাহলে এটাও দেখো l টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1 মানে l টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0। তাহলে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কারো ডাইমেনশন নেই, সবার দেখো পাওয়ার 0 মানে এটাও ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে সলিড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল এই দুটো কোয়ান্টিটি এটা ডাইমেনশনলেস কিন্তু এদের দুজনের ইউনিট আছে। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান বা ডিগ্রি, এই সরি অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান বা ডিগ্রি, সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টে রেডিয়ান। স্টে রেডিয়ান, এটা রেডিয়ান এটা স্টে রেডিয়ান। আবার এমনও ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যার ইউনিটও নেই, যার ডাইমেনশনাল ফর্মুলাও নেই। অ্যাকচুয়ালি বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে যাদের ডাইমেনশনাল ফর্মুলা থাকে না, অর্থাৎ যাদের ডাইমেনশনাল ফর্মুলা 1 চলে আসে, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলা 1 হয় মানে সেগুলো ডাইমেনশনলেস হয়ে যায়, তাদের ইউনিটও থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। এই অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল এটা হচ্ছে একটা এক্সেপশন, ব্যতিক্রম। বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ডাইমেনশনলেস, যাদের ডাইমেনশনাল ফর্মুলা 1, এই ডাইমেনশনাল ফর্মুলা 1 হওয়া মানেই সেটা ডাইমেনশনলেস, তাদের ইউনিটও থাকবে না। এক্সেপশন হচ্ছে অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। যেমন ধরো তুমি একটা জিনিস স্পেসিফিক গ্র্যাভিটি বলে একটা কোয়ান্টিটি হয়, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই 9-10 এ থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি এটা আমরা বাংলায় বলি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, এই স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলাটা হচ্ছে
ডেনসিটি অফ এ সাবস্ট্যান্স, ডেনসিটি অফ এ সাবস্ট্যান্স মানে পদার্থের ঘনত্ব বাই ডেনসিটি অফ ওয়াটার at 4 ডিগ্রি সেলসিয়াস। ডেনসিটি অফ সাবস্ট্যান্স মানে পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। এবার দেখো ডেনসিটি, এখানে কোয়ান্টিটিটা হচ্ছে ডেনসিটি, তাহলে ডেনসিটি ডাইমেনশনাল ফর্মুলা ml টু দি পাওয়ার -3। আবার নিচেও দেখো ডেনসিটি অফ ওয়াটার, তাহলে ডেনসিটি ডাইমেনশনাল ফর্মুলা ml টু দি পাওয়ার -3। তাহলে কাটাকাটি হলে অ্যানসার চলে আসছে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। তাহলে এটা কি হয়ে গেল ডাইমেনশনলেস। এবং স্পেসিফিক গ্র্যাভিটি এটা ইউনিটও নেই, এটা ইউনিটলেস অলসো। তো স্পেসিফিক গ্র্যাভিটি ডাইমেনশনলেস এবং ইউনিটলেস কোয়ান্টিটি, কিন্তু অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল এগুলোর ডাইমেনশন নেই কিন্তু এটা ইউনিট আছে, ফলে এইগুলো হচ্ছে এক্সেপশন। ফলে এটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। তোমরা এরকম কেমিস্ট্রিতে বহু কোয়ান্টিটি পড়েছো, যেমন দেখো অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট, এই যে কোয়ান্টিটি গুলো এদের কোনো ইউনিট হয় না, এদের কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না। তাহলে বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ডাইমেনশনলেস তারা ইউনিটলেস অবশ্যই হবে। এক্সেপশন হচ্ছে অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। এবার নেক্সট দেখো, আমাদের যদি এরকম কোশ্চেন করতে পারে পরীক্ষায়, ধরো বলছে তোমরা ক্যালোরিমেট্রি পড়েছিলে, হিট অ্যাবজর্বড বাই এ বডি, তার ফর্মুলা পড়েছিলে H = ms থিটা। এখানে m টাকে কি বলা হয়, m হচ্ছে মাস, s মানে স্পেসিফিক হিট, থিটা হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার, h টা হচ্ছে হিট, H = ms থিটা। এখন তোমাকে বলছে এই যে s অর্থাৎ স্পেসিফিক হিট বা বাংলায় বললে আপেক্ষিক তাপ, তার মাত্রীয় সংকেত নির্ণয় করো, ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ স্পেসিফিক হিট। তোমাকে পরীক্ষায় দিয়ে দিল H = ms থিটা, কোনটা কি বলে দিল সিম্বল গুলো দিয়ে। এবার কোশ্চেন করছে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ স্পেসিফিক হিট। তাহলে সবসময় মনে রাখবে তোমাকে যার ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে সেই কোয়ান্টিটির যে সিম্বলটা আছে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে। তাহলে তুমি এখানে লিখবে s, স্পেসিফিক হিট কোনটা s, তাহলে s = h/m থিটা, h/m থিটা। এবার দেখো h/m থিটা এই কোয়ান্টিটি গুলো কি, h মানে হিট, তাহলে এখানে এবার হিটের ডাইমেনশনাল ফর্মুলা বসাবে। এখানে লিখবে এইভাবে ডাইমেনশন, DIM মানে ডাইমেনশনাল ফর্মুলা, সংক্ষেপে লিখবে DIM অফ স্পেসিফিক হিট, যার সিম্বল কি s। কি হবে দেখো এখানে h আছে, h মানে হিট, তাহলে হিটের ডাইমেনশনাল ফর্মুলা বসাতে হবে। তো হিটের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, হিট হচ্ছে কাইন্ড অফ এনার্জি, হিট ইজ আ কাইন্ড অফ এনার্জি। আমি বলেছিলাম এনার্জি ডাইমেনশনাল ফর্মুলা আর ওয়ার্ক মানে কার্য, তার ডাইমেনশনাল ফর্মুলা সেম। তাহলে হিটের জায়গায় আমরা লিখব ml² T⁻²। নিচে দেখো কি আছে m ফর মাস, মাস মানে ভর, ভরের ডাইমেনশনাল ফর্মুলা m। থিটা কি, চেঞ্জ অফ টেম্পারেচার। তো টেম্পারেচার দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং সেটার সিম্বল থিটা দিয়েই লিখেছিলাম আমি। তাহলে টেম্পারেচারের সিম্বল থিটাই লিখতে হবে, তো থিটাই লেখা থাকলো। তাহলে দেখো চলে আসলো m আর m ক্যান্সেল হয়ে গিয়ে m টু দি পাওয়ার 0 l² T⁻² theta to the power -1. This is the dimensional formula of specific heat. Dimensional formula of specific heat. তাহলে এখানে ডাইমেনশন অফ মাস কত, 0। ইন দ্য ফর্মুলা অফ স্পেসিফিক হিট ডাইমেনশন অফ মাস কত, 0। ডাইমেনশন অফ লেন্থ হচ্ছে t, ডাইমেনশন অফ টাইম
-2 আর ডাইমেনশন অফ থিটা, থিটা মানে টেম্পারেচার, সেটা -1। পাওয়ারগুলো হচ্ছে সব ডাইমেনশন। তো তোমাকে এরকম একটা পরীক্ষায় কোশ্চেন করতে পারে। তারপর নেক্সট তোমাকে এরকম একটা ধরো কোশ্চেন করলো, তোমাকে একটা ফর্মুলা দিয়ে দিল, এরকম একটা ফর্মুলা লিখে দেবে, তোমাকে ফর্মুলাটা লিখে দেবে সবসময়, লিখে দিয়ে তারপর বলবে সেখান থেকে একটা ডাইমেনশনাল ফর্মুলা বার করো। যেমন ধরো তোমার বললো যে ভিসকাস ড্র্যাগিং ফোর্স, বাংলায় লিখলে সান্দ্রতা জনিত বাধা, ভিসকাস ড্র্যাগিং ফোর্স অফ লিকুইড, তরলের সান্দ্রতা জনিত বাধা F ইজিক্যাল টু, এই সিম্বলটাকে দিলাম, এটার নাম হচ্ছে ইটা, রস্বই টয়াকার ইটা, এই সিম্বলটার নাম F ইকুয়াল টু ইটা A ডেল্টা V, এটা একটা সিম্বল, বাই ডেল্টা X, এটা একটা সিম্বল। এখানে বলে দিচ্ছে এই যে ডেল্টা, এই ত্রিভুজের মতো সিম্বলটাকে বলে ডেল্টা, ডেল্টা V, এই যে সিম্বলটা এটা কি রিপ্রেজেন্ট করছে? চেঞ্জ অফ ভেলোসিটি। আমরা ফিজিক্সে যখন কোনো কোয়ান্টিটিকে চেঞ্জ হচ্ছে এরকম বোঝানো হয়, চেঞ্জ অফ সামথিং, এই চেঞ্জ বোঝানোর জন্য আমরা এই ডেল্টা সিম্বলটা ব্যবহার করি। এই ভি হচ্ছে ভেলোসিটি, ভি এর আগে একটা ডেল্টা সিম্বল দিচ্ছ, দ্যাট মিন্স এটা বোঝানো হচ্ছে দ্য ভেলোসিটি ইজ চেঞ্জড। সো সেই জন্য আমরা লিখলাম চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ শব্দটা বোঝানোর জন্য ডেল্টা সিম্বলটা আমরা ব্যবহার করি ফিজিক্সে। ডেল্টা এক্স এটা হচ্ছে চেঞ্জ অফ ডিসটেন্স, চেঞ্জ অফ ডিসটেন্স। এটা কি? এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন। এফটা তো বলে দিয়েছি ফোর্স, এই যে ভিসকাস ড্র্যাগিং ফোর্স অফ লিকুইড, এই ফোর্সটাকে আমরা এফ দিয়ে লিখছি। আর ইটা, এই যে ইটা সিম্বলটা, এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, মানে সান্দ্রতাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, এটা বাংলা করলে হয় সান্দ্রতাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতাঙ্ক। এই কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতাঙ্ক, এটার মাত্রীয় সংকেত বার করতে হবে। তোমার কোশ্চেনটা করবে যে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত নির্ণয় করো, সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত নির্ণয় করো, ডিটারমাইন কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। তাহলে আমাকে এই ফর্মুলাটা লিখে দিল, দিয়ে বলছে যে ইটা, এই সিম্বলটার মাত্রীয় সংকেত বের করতে। তো আমি কি করব? আমি লেফট হ্যান্ড সাইডে আমি ইটা লিখব, এই ইটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, লিখে লিখব F ইনটু ডেল্টা x বাই A ইনটু ডেল্টা V। এবার সবার ডাইমেনশনাল ফর্মুলা বসাবো, ডাইমেনশন অফ ইটা, তাও কত আসবে? F, Fটা কি? ফোর্স, F হচ্ছে ফোর্স, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা আমরা শিখেছি আজকে, ml e টু দি পাওয়ার -2। ডেল্টা x কি লিখেছিলাম? চেঞ্জ অফ ডিসটেন্স, তাহলে কোয়ান্টিটিটা হচ্ছে ডিসটেন্স, আমার দরকার কোয়ান্টিটিটা, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স মানে লেন্থ, তো L। এরিয়া, এ হচ্ছে দেখো ক্রস সেকশন এরিয়া, এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এরিয়ার জন্য L স্কয়ার। ডেল্টা V মানে চেঞ্জ অফ ভেলোসিটি, আমার কোয়ান্টিটি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশন LT -1, তাহলে কি আসবে? M। এখানে দেখো L আর L গুণ করলে হবে L স্কয়ার, তাহলে L স্কয়ারের সাথে নিচে L স্কয়ারটা কেটে গেল, তাহলে এখানে একটা L থাকলো, তাহলে L টু দি পাওয়ার -1, T টু দি পাওয়ার -2, আর এখানে T টু দি পাওয়ার -1, ক্যালকুলেট করলে হবে T টু দি পাওয়ার -1। তাহলে এই হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ ইটা, দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, এটা তার ডাইমেনশনাল ফর্মুলা।
ঠিক এরকম আরেকটা হয়, তো এটা তোমরা করবে, আমি দেখবো তোমরা পারো কি না। দেখো আমি দিচ্ছি কোশ্চেনটা, সেটা হচ্ছে বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যাকে বাংলায় বলে মহাকর্ষীয় বল। তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলেন ছোট ক্লাসে। গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু পয়েন্ট মাস, দুটি বিন্দু ভরের মধ্যে মহাকর্ষীয় বল, দুটি বিন্দু ভরের মধ্যে মহাকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু পয়েন্ট মাসেস, if gravitational force between two point masses, F equal to G m1 m2 by r square। এখানে m1 কি মাস, m2 এটাও মাস, r এটা হচ্ছে ডিসটেন্স, r হচ্ছে ডিসটেন্স, g এটা একটা কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বাংলায় বলে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে m1 হচ্ছে ভর, m2 আরেকজনের ভর। দেখো দুটো পয়েন্ট মাস বলেছি, একটা পয়েন্ট মাসের ভর m1, আরেকটা পয়েন্ট মাসের ভর m2। r হচ্ছে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট মাসেস, দুটো যে ভর রয়েছে সেই দুটো ভরের মধ্যে দূরত্ব হচ্ছে r। ক্যাপিটাল জি এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। আর f টা তো বলেই দিয়েছি কোশ্চেনে, দেখো f মানে ফোর্স। তো তোমাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। তো তুমি লিখো এবার যে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো। তাহলে আমি একবার এবার চট করে একটু করে ফেলি, তোমাদের যারা উত্তর বললে ঠিকই বললে। দেখো তাহলে কি করতে হবে আমাদের, এখান থেকে g লিখতে হবে f r স্কয়ার বাই m1 m2। এবার আমরা লিখব ডাইমেনশন অফ g, f এর ডাইমেনশন বসাবো m এর d টু দি পাওয়ার -2, r এর ডাইমেনশন l স্কয়ার, m1 এর জন্য m, m2 এর জন্য m, কারণ দুটোই মাস। তাহলে একটা m ক্যান্সেল হবে, তাহলে m টু দি পাওয়ার -1, l স্কয়ার l মাল্টিপ্লাই করলে l কিউব t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো আমরা এইভাবে তাহলে ডাইমেনশনাল ফর্মুলা বিভিন্ন কোয়ান্টিটির ক্ষেত্রে বার করতে পারি। তো এবার তোমাকে প্রশ্ন করলো যে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ ইম্পালস অফ এ ফোর্স, dimensional formula of impulse of a force। impulse of a force এর dimensional formula দেখো যদি বার করতে বলে তাহলে কি হবে, প্রথমে কোয়ান্টিটিটা সম্বন্ধে জানবে। দেখো কেন আমরা এটা করাচ্ছি, impulse of a force এই জিনিসটাকে লেখা হয় ফোর্স ইনটু টাইম। অ্যাকচুয়ালি ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে ফোর্সকে মাল্টিপ্লাই করতে হয় টাইম দিয়ে, যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি অ্যান্ড ডিউরেশন অফ দ্য ফোর্স, অ্যামাউন্ট অফ ফোর্স অ্যান্ড ডিউরেশন অফ দ্য ফোর্স, এই দুটো কোয়ান্টিটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই ইম্পালস অফ এ ফোর্স। যে একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম এবং সেই বলটা কতক্ষণ ধরে প্রয়োগ করেছি, কতটা সময় ধরে প্রয়োগ করেছি, সেই সময়কে ফোর্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইম্পালস অফ ফোর্স নামক কোয়ান্টিটিটা পাই। এটাকে বাংলায় বলা হয় ইম্পালস অফ ফোর্সকে বলের ঘাত। ইম্পালস অফ ফোর্স হচ্ছে বলের ঘাত। তাহলে কি করে আমরা করছি, দেখো ফোর্সের ডাইমেনশন m এর t টু দি পাওয়ার -2, টাইমের ডাইমেনশনাল ফর্মুলা t,
তাহলে হয়ে গেল ml t টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা ml t টু দি পাওয়ার -1। এবার তোমার পরীক্ষায় কোশ্চেন করছে এরকম হবে যে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ ইম্পালস অফ ফোর্স, যে বলের ঘাতের মাত্রীয় সংকেত নির্ণয় করো। তুমি করলে, করার পরে বললো রাইট এ ফিজিক্যাল কোয়ান্টিটি which dimensional formula is also equal with the dimensional formula of impulse of force। তুমি এমন একটা ভৌত রাশির নাম লেখো যে ভৌত রাশির মাত্রীয় সংকেত ইম্পালস অফ ফোর্সের যে মাত্রীয় সংকেত তার সাথে সমান। তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে ইম্পালস অফ ফোর্স ml টু দি পাওয়ার -1 এর সাথে ইকুয়াল ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে মোমেন্টামের ভরবেগ। আমরা ভরবেগ করেছি, মোমেন্টাম, সেই মোমেন্টামের ডাইমেনশনাল ফর্মুলা সেম হয়। এখানে দুটো শব্দ পাবে এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে, টাইম পিরিয়ড, আরেকটা জিনিস পাবে ফ্রিকোয়েন্সি। আমাদের লাগবে কাজে দেখবে বিভিন্ন জায়গায়। টাইম পিরিয়ডের বাংলা হচ্ছে পর্যায়কাল, আর ফ্রিকোয়েন্সিকে বাংলায় বলে কম্পাঙ্ক। পর্যায়কাল আর কম্পাঙ্ক, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি। এবার দেখো পর্যায়কালের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? পর্যায়কাল হচ্ছে অ্যাকচুয়ালি সময়কে রিপ্রেজেন্ট করে। পর্যায়কালের এই টার্মটা টাইম পিরিয়ড, এটা তোমরা সাউন্ডের চ্যাপ্টারে পড়েছো। সাউন্ডের চ্যাপ্টারে দেখবে টাইম পিরিয়ডের ডেফিনেশন বলা ছিল টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ কল্ড টাইম পিরিয়ড। একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে কোনো একটা পেন্ডুলাম যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন বাই এ পেন্ডুলাম ইজ কল্ড টাইম পিরিয়ড। তাহলে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন, তাহলে আসল জিনিসটা কি? টাইম টেকেন। তাহলে টাইম ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে টাইম পিরিয়ড অলসো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে টাইম টেকেন হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টাইম, তাহলে টাইম পিরিয়ডও ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ কল্ড টাইম পিরিয়ড। তাহলে টাইম দিয়ে মাপছো, সো ইট ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর ডাইমেনশনাল ফর্মুলা হবে টি। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড। 1 বাই টাইম পিরিয়ড করলে ফ্রিকোয়েন্সি হয় 1 বাই টাইম পিরিয়ড, দ্যাট ইজ 1 বাই টি, সো টি টু দি পাওয়ার -1। টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি। তো এরকম বিভিন্ন কোয়ান্টিটির যে ডাইমেনশনাল ফর্মুলাগুলো আছে এগুলো আমাদের প্রত্যেকটা পড়তে হবে। এবার এখানে আমাদের এরকম একটা কোশ্চেন দিতে পারে যে তোমার একটা ইকুয়েশন লিখে দিল, একটা ইকুয়েশন তোমাকে দেওয়া হলো, দিয়ে তোমাকে বলা হচ্ছে যে ইকুয়েশনটা কারেক্ট না ইনকারেক্ট, বা ইকুয়েশনটা কারেক্ট না ভুল, রাইট অর রং, কারেক্ট অর ইনকারেক্ট, সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। একটা ইকুয়েশন তোমাকে আমি লিখে দিলাম, সেই ইকুয়েশনটা ইনকারেক্ট না কারেক্ট, বা তোমাকে বলবে রাইট অর রং, জাস্টিফাই ইওর অ্যান্সার। তো মনে রাখবে যে কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে তার লেফট হ্যান্ড সাইড আর তার রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি অলওয়েজ ইকুয়াল। তোমাকে ধরো একটা ইকুয়েশন আমি লিখে দিলাম এরকম যে ডিসটেন্স s is equal to v square by 2a। এখানে বললাম v মানে হচ্ছে ভেলোসিটি, a mean acceleration। এবার বললাম ইকুয়েশনটা ভুল আছে না ঠিক আছে তুমি জাস্টিফাই করো, জাস্টিফাই ইওর অ্যানসার দ্যাট দিস ইকুয়েশন ইজ রাইট অর রং। তাহলে দেখো কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে কি আছে s, s মানে ডিসটেন্স, আর রাইট হ্যান্ড সাইডে v স্কয়ার বাই 2a। তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। যদি বোথ সাইডের ডাইমেনশনাল ফর্মুলা ইকুয়াল হয় দেন দিস ইকুয়েশন ইজ রাইট, আর যদি ডাইমেনশনাল ফর্মুলাটা আনইকুয়াল হয় তাহলে এই ইকুয়েশনটা রং।
যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে প্রায়র কন্ডিশন, এটা মানতেই হবে তবেই একটা ইকুয়েশন ভ্যালিড। একটা ইকুয়েশনের সবসময় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি ইকুয়াল হয়। তাহলে আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে এস, এস মানে ডিসটেন্স, তো লিখব ডাইমেনশন, ডিআইএম লিখবে ডাইমেনশন অফ ডিসটেন্স, ডিসটেন্সের সিম্বল আছে এস, ডিসটেন্স মানে লেন্থ, তাহলে এল হবে। ডিসটেন্স তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, লেন্থ দিয়ে মেজার করা হয়, তাহলে এল। এবার রাইট হ্যান্ড সাইড লিখবো ডাইমেনশন অফ v স্কয়ার বাই 2a। এখানে খেয়াল রাখবে v মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা বসাবে l t টু দি পাওয়ার -1 স্কয়ার আছে, তো তুমিও হোল স্কয়ার দেবে, ডিভাইডেড বাই 2। 2 হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, 2 একটা সংখ্যা, এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, ফলে 2 নিয়ে মাথা ঘামাবো না, 2 নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না। 2 ইজ আ নিউমেরিক্যাল ভ্যালু, একটা নিউমেরিক্যাল ভ্যালু তো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, ডাইমেনশনাল ফর্মুলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে 2 এর ক্ষেত্রে কোনো ডাইমেনশনাল ফর্মুলা লেখার কোনো ব্যাপার নেই, তাহলে 2 অমিট হয়ে যাবে, 2 নিয়ে আমি ভাববোই না। আমি লিখব a, a মানে কি অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশনের কি হয় l t টু দি পাওয়ার -2, l t টু দি পাওয়ার -2। তাহলে এটাকে সলভ করো, দেখো কি হবে l স্কয়ার t টু দি পাওয়ার -2 নিচে l t টু দি পাওয়ার -2, তোমার অ্যানসার চলে আসছে দেখো l। তো তোমার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন l, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন l, তাহলে লিখো সিন্স ডাইমেনশন of left hand side is equal to dimension of right hand side, so the equation is correct বা right। তো এরকম তোমাকে একটা কোশ্চেন করতে পারে, যে কোনো একটা ইকুয়েশন তোমায় দিয়ে দিল, তার একটা লেফট হ্যান্ড সাইড আছে, তার একটা রাইট হ্যান্ড সাইড আছে, তুমি সবসময় মনে রাখবে একটা ইকুয়েশন তখনই ভ্যালিড হবে যখন তার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি ইকুয়াল হবে। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি কন্ডিশন, এটা হচ্ছে প্রায়র কন্ডিশন একটা ইকুয়েশনের। এমন কোনো ইকুয়েশন নেই যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা আনইকুয়াল, এটা হতে পারে না। যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে এটা সবসময় ভ্যালিড হবে, ফলে আমরা জাস্ট এটা ভেরিফাই করব যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে যে ওরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনাল ফর্মুলা সেম কিনা। যদি সেম হয় তো ইকুয়েশনটা কারেক্ট, যদি সেম না হয় তাহলে ইকুয়েশনটা ভুল। ঠিক আছে, তাহলে আজকে তোমরা এই পর্যন্তই পড়ো। আজকে আমাদের 11 এর প্রথম ক্লাস আমরা করলাম, বেসিক একদম একটা ফান্ডামেন্টাল জায়গা, তো এই জায়গাটা তোমরা করে নাও। করে নেওয়ার পর আমরা নেক্সট দিন ডাইমেনশন গুলো যেগুলো শিখলাম তার অ্যাপ্লিকেশন শিখবো। এটাকে বলবো আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন অফ দ্য ডাইমেনশনাল ফর্মুলাস। সেটা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করবো, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। তো এই পর্যন্ত তোমরা দেখে নাও, আশা করি সবটা বুঝতে পারলে। তো সকলে ভালো থেকো, এই অবধি পড়াশোনাটা ঠিক মতো করে নেবে। নেক্সট ক্লাসে আমরা প্রবলেমগুলো দেখবো, সলভ করবো। ওকে, থ্যাংক ইউ। তো প্রথমে কোশ্চেনটা লেখো, এটা গত দিনের পড়ার উপরে একটা কোশ্চেন, গত দিনের আমরা ক্লাস যেটা করেছিলাম। তো লেখো যে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস PV is equal to RT, PV is equal to RT, ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের সমীকরণ PV is equal to RT, যেখানে where P is equal to pressure, pressure মানে হচ্ছে চাপ, P is equal to চাপ, V equal to দিয়ে লেখো ভলিউম মানে আয়তন, T হচ্ছে টেম্পারেচার মানে উষ্ণতা, P equal to pressure, V মানে ভলিউম অর্থে আয়তন, T হচ্ছে টেম্পারেচার। এবার প্রশ্ন হচ্ছে ডিটারমাইন dimensional formula, determine dimension of
ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ক্যাপিটাল আর, যে সার্বজনীন গ্যাস ধ্রুবক বড় হাতের আর এর মাত্রা নির্ণয় করো। সার্বজনীন গ্যাস ধ্রুবক বড় হাতের আর এর মাত্রা নির্ণয় করো। ডিটারমাইন ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে আমি তোমাকে কোশ্চেন দিয়েছি কি পিভি ইজ ইকুয়াল টু আরটি, তোমাকে আর এর ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। তো আমরা কি করব, ফার্স্ট আমরা লিখব আর ইজ ইকুয়াল টু পিভি বাই টি। এবার আমাকে ক্যাপিটাল আর এর মাত্রা বের করতে হবে। তো আমরা লিখব ডাইমেনশন, ডিআইএম লিখলেই হয়, ডাইমেনশন অফ আর পিভি বাই টি। পি মানে কি দেখো প্রেসার, প্রেসারের ডাইমেনশনাল ফর্মুলা এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভি হচ্ছে ভলিউম, ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা এল কিউব মানে আয়তন। টি ছিল টেম্পারেচার, টেম্পারেচার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দ্য সিম্বল থিটা। তাহলে ক্যালকুলেট করলে দেখো হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এবার অ্যানসারটা কিভাবে লিখবে দেখো, তোমাকে আমি কোশ্চেনে বলেছি ডিটারমাইন ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এইটা যেটা বেরোলো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। তোমাকে আমি লিখতে বলেছি ডাইমেনশন, ডাইমেনশন মানে মাত্রা, মাত্রা কোনগুলো, মাত্রা হচ্ছে পাওয়ার গুলো। তাহলে তোমাকে এভাবে লিখতে হবে এম এর মাত্রা, যারা বাংলায় লিখবে লিখবে এম এর মাত্রা ডাইমেনশন অফ ক্যাপিটাল এম সমান সমান 1, এল এর মাত্রা ডাইমেনশন অফ এল, এল এর মাত্রা ডাইমেনশন অফ এল সেটা 2, টি এর মাত্রা ডাইমেনশন অফ টি সেটা -2, আর থিটা এর মাত্রা -1। এইভাবে তোমাকে লাস্ট অ্যানসারটা লিখতে হবে যে এম এর মাত্রা মানে ডাইমেনশন অফ ক্যাপিটাল এম ইকুয়াল টু 1, ডাইমেনশন অফ এল ইকুয়াল টু 2, ডাইমেনশন অফ টি ইকুয়াল টু -2, ডাইমেনশন অফ থিটা ইজ ইকুয়াল টু -1। তোমার যদি কোশ্চেনটা বলতাম ফাইন্ড আউট দ্য ডাইমেনশনাল ফর্মুলা, তাহলে তুমি এখানে শেষ করে দিতে। কিন্তু এখানে দেখো তোমাকে বলেছি ডাইমেনশন মানে মাত্রা, তাহলে তোমাকে এই পর্যন্ত করতে হবে। এই জায়গাটা একটু ঠিক করে নেবে। আরেকটা কোশ্চেন দেবো, তারপর আমরা আজকের টপিকে ঢুকে যাব। দেখো আরেকটি কোশ্চেন লেখো, লেখো যে দুটো তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল বল, ফোর্স বিটুইন টু চার্জেস, দুইটি তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল বল, ফোর্স বিটুইন টু চার্জেস, F is equal to লেখো Q1 Q2 by 4 pi epsilon naught। এই যে সিম্বলটা দেখছো এটাকে বলে F সাইলন নট, আর এটা হচ্ছে R স্কয়ার। এর একটা সমীকরণ তোমায় দিয়ে দিল যে F is equal to Q1 Q2, F is equal to Q1 Q2 4 pi epsilon naught R স্কয়ার। এখানে বলে দেওয়া হলো Q1 ও Q2 হলো আধান। দেখো Q1 and Q2 are charges, Q1 and Q2 are charge, Q1 Q2 হলো আধান, R হলো distance, R equal to distance মানে দূরত্ব, R হলো distance বা দূরত্ব। দেখো লেখো যে Q1 ও Q2 হলো আধান, Q1 and Q2 with a charge, R equal to distance, এই R হলো দূরত্ব, R is equal to distance, R হলো দূরত্ব। এই যে এপসাইলন নট এই সিম্বলটা যেটা দিয়েছি এটাকে বলা হয় পারমিটিভিটি, পারমিটিভিটি তড়িৎ ভেদ্যতা,
পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা, ইলেকট্রিক পারমিটিভিটি লিখতে পারো। ইলেকট্রিক পারমিটিভিটি এটা একটা কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি। এবার তোমাকে বলছে কি ফাইন্ড ডাইমেনশনাল ফর্মুলা of electric permittivity epsilon naught, মানে তড়িৎ ভেদ্যতা এপসাইলন নটের মাত্রীয় সংকেত নির্ণয় করো। তড়িৎ ভেদ্যতা এপসাইলন নটের মাত্রীয় সংকেত নির্ণয় করো। F is equal to Q1 Q2 by 4 pi epsilon naught r square। এখানে F হচ্ছে ফোর্স, Q1 আর Q2 হচ্ছে আধান, আধান মানে চার্জ, R হচ্ছে ডিসটেন্স। এই যে এপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। তোমাকে এই তড়িৎ ভেদ্যতার মাত্রীয় সংকেত বার করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করবো, এটা আমি করে দিচ্ছি কিভাবে করবো। আমরা লিখবো গিভেন যেটা আমাদের দিয়েছে F is equal to Q1 Q2 by 4 pi epsilon naught r square। আমাকে ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে কার, এপসাইলন নটের। আমাকে এপসাইলন নটের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক পারমিটিভিটি। তাহলে আমরা এখানে লিখবো আগে যে এপসাইলন নট is equal to দেখো Q1 Q2 by 4 pi f r square। এবার Q1 Q2 কাকে রিপ্রেজেন্ট করে, দেখো Q1 আর Q2 হলো আধান, আধান মানে চার্জ। তো আধান বা চার্জ তার ফর্মুলা কি তোমরা ক্লাস 10 এ পড়েছো। চার্জ মানে হচ্ছে কারেন্ট ইনটু টাইম। চার্জ মানে হচ্ছে কারেন্ট ইনটু টাইম। তাহলে কারেন্ট ইনটু টাইম, কারেন্টের সিম্বল হচ্ছে I আর টাইম t। তাহলে চার্জের ডাইমেনশনাল ফর্মুলা IT, কারেন্ট ইনটু টাইম। কারেন্টকে আমরা I দিয়ে লিখি, কারেন্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টাইমকে আমরা t দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে IT হলো ডাইমেনশনাল ফর্মুলা চার্জের। তাহলে এখানে দেখো এপসাইলন নট Q1 Q2, তাহলে Q1 চার্জকে রিপ্রেজেন্ট করে, তাহলে Q1 এর জায়গায় বসবে IT। Q2 রিপ্রেজেন্ট করে চার্জকে, তাহলে বসবে IT। এবার 4 পাই এর কিন্তু কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না। 4 একটা নিউমেরিক্যাল ভ্যালু, ইট ডাজ নট এ কোয়ান্টিটি, ইট ইজ নট এ কোয়ান্টিটি, ইট ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু। তো নিউমেরিক্যাল ভ্যালুর কোনো ডাইমেনশনাল ফর্মুলা নেই। আর পাই মানে 22/7, 22/7 পাই এর ভ্যালু। সো এটাও ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে 4 পাই এর জন্য কোনো ডাইমেনশনাল ফর্মুলা বসবে না। এবার আছে দেখো F মিন ফোর্স। ফোর্স মানে কি ml t⁻², তার ডাইমেনশনাল ফর্মুলা। আর কি ডিসটেন্স, ডিসটেন্স মানে লেন্থ, সো L। তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখো কি হচ্ছে, m টা উপরে চলে গেলে হবে m⁻⁻1। এখানে L² এর সাথে L মাল্টিপ্লাই করলে L3, তাহলে হবে L⁻³ t। দেখো উপরে দুটো t আছে, তাহলে t² আর নিচে t⁻², তাহলে হবে t⁻4। আর I into I সেটা হলো I²। সো দিস ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ এপসাইলন নট। আমরা এখানে লিখবো ডাইমেনশন অফ এপসাইলন নট বলে এপসাইলন নট ইকুয়াল টু, আমার উত্তর চলে আসলো m⁻⁻1 L⁻³ t⁻4 I²। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলাটা থেকে ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা এপসাইলন নটের ডাইমেনশনাল ফর্মুলা ফাইন্ড আউট করতে পারি। দেখো বোঝা গেল তাহলে বিষয়টা। দেখো আমরা আগের দিন যে বিভিন্ন কোয়ান্টিটি যাদের ডাইমেনশনাল ফর্মুলা বের করেছিলাম, এবার আজকে আমরা সেই ডাইমেনশনাল ফর্মুলাগুলোকে ব্যবহার করে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করব। এটাকে বলা হয় ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশন অ্যানালাইসিস।
ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা অনেক রকমের কাজ করতে পারি। তো কি কি কাজ করতে পারি সেগুলো আগে একটু আমরা লিখে নিই। তো লেখো যে ডাইমেনশন অ্যানালাইসিস বলে একটু হেডলাইন দাও, ডাইমেনশন অ্যানালাইসিস বলে একটা হেডলাইন দাও। এবার লেখো যে অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস, যে আমরা কি কি অ্যাপ্লিকেশন করতে পারি। দেখো 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো আমরা ডাইমেনশন অ্যানালাইসিসকে ব্যবহার করে যেটা করতে পারি প্রথম, সেটা হচ্ছে যে কোনো একটা রিলেশন, ধরো তোমাকে আমি দিলাম যে কোনো রিলেশনের মধ্যে যদি কিছু কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকে, কিছু কনস্ট্যান্ট টার্ম থাকে, আমরা সেই কনস্ট্যান্টগুলোর ডাইমেনশনাল ফর্মুলা বের করতে পারি। যে কোনো একটা ইকুয়েশন, তার মধ্যে কিছু কনস্ট্যান্ট রয়েছে, সেই কনস্ট্যান্টগুলোর ডাইমেনশনাল ফর্মুলা আমরা বের করতে পারি উইথ দি হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো 1 নম্বর দিয়ে লেখো যে মাত্রা বিশ্লেষণের দ্বারা যে কোনো সমীকরণে ব্যবহৃত ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করা যায়। মাত্রা বিশ্লেষণের দ্বারা যে কোনো সমীকরণে ব্যবহৃত ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করা যায়। 1 নম্বর দিয়ে লিখবে, যারা ইংরেজিতে লেখো যে we can find dimensional formula of different constants. We can find dimensional formula of different constant used in an equation with the help of dimension analysis. With the help of dimension analysis, we can find dimensional formula of different constant used in an equation with help of dimension analysis. এটা হচ্ছে আমরা প্রথম কাজ করতে পারি যে কোনো ইকুয়েশন থেকে। কিভাবে করতে পারি সেগুলো আমি পরে আসছি, আগে আমরা কি কি করতে পারি সেটা লিখে নিই। 2 নম্বর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ধরো একটা ইকুয়েশন তোমাকে আমি লিখে দিলাম, সেই ইকুয়েশনটা আমি ঠিক লিখলাম কি আমি ভুল লিখলাম সেটা আমি ডিটারমাইন করতে পারি। যে একটা ইকুয়েশন তোমাকে আমি বললাম, সেই ইকুয়েশনটা সঠিক বললাম না ভুল বললাম, সেটা তুমি চেক করতে পারবে উইথ দি হেল্প অফ ডাইমেনশন অ্যানালাইসিস। তো 2 নম্বর অ্যাপ্লিকেশনে লিখব যে মাত্রা বিশ্লেষণের দ্বারা কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করা যায়। মাত্রা বিশ্লেষণের দ্বারা কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করা যায়। We can check correctness of an equation by dimension analysis. We can check correctness of an equation. We can check correctness of an equation by dimension analysis. এখানে ইকুয়েশন না লিখে সবচেয়ে ভালো হচ্ছে লেখো ইকুয়েশনের পাশে একটা শব্দ লিখে নাও, যারা ইংরেজিতে লিখলে ফিজিক্যাল এক্সপ্রেশন। ইকুয়েশন তো অনেক রকমের হয়, যেমন ধরো x² + 2x + 3 = 0, এটাও একটা ইকুয়েশন। কিন্তু এই x² + 2x + 3 = 0 এটা হচ্ছে ম্যাথমেটিক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশনের কারেক্টনেস চেক করা যায় না। আমরা সেই সব ইকুয়েশনের কারেক্টনেস দেখতে পারি বা পরীক্ষা করতে পারি যে সমীকরণটা নির্ভুল কিনা, যেখানে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে। ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এরকম যে ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো কারেক্ট কিনা সেটা আমরা চেক করতে পারি ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু হবে না,
কারণ আমরা কাজ করছি ডাইমেনশন অ্যানালাইসিস। ডাইমেনশন শুধুমাত্র ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে হয়, কোনো ভেরিয়েবল বা কোনো নিউমেরিক্যাল ভ্যালুর ডাইমেনশন হয় না। তো আমরা যে বললাম যে আমরা উই ক্যান চেক কারেক্টনেস অফ এ ইকুয়েশন, এর পাশে লিখে রাখো ব্র্যাকেটে, এই ইকুয়েশন মানে হচ্ছে ফিজিক্যাল এক্সপ্রেশন, মানে এমন একটা সমীকরণ, এমন একটি ইকুয়েশন যার মধ্যে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি ইনভলভ রয়েছে। ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো দিয়ে যে ইকুয়েশন হয় সেই ইকুয়েশনকে আমরা চেক করতে পারি। সেই জন্য ইকুয়েশন কথার পাশে লিখে রাখো ফিজিক্যাল এক্সপ্রেশন, যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা বিভিন্ন প্রকার সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করতে পারি। এই সমীকরণ কথাটার পাশে যারা বাংলায় লিখেছো তারা ব্র্যাকেটে লিখে রাখো ভৌত সমীকরণ। ফিজিক্যাল ইকুয়েশন মানে ভৌত সমীকরণ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। তৃতীয় যে কাজটা করতে পারি, তৃতীয় অ্যাপ্লিকেশন, 3 রকমের অ্যাপ্লিকেশন আছে। তৃতীয় যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় এবং মাত্রা বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। We can determine relations among different physical quantities with the help of dimension analysis. With the help of dimension analysis, we can find relations among different physical quantities with the help of dimension analysis. মাত্রা বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। তো এই কাজগুলো আমরা ডাইমেনশন অ্যানালাইসিসকে ব্যবহার করে করব। এবার এই কাজগুলোকে করতে গেলে আমরা একের পর এক তোমাকে দেখাবো সব কাজ আমি কিভাবে কি করতে হয়। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোকে করতে গেলে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্রথম হচ্ছে আমরা আগের দিন যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে পড়েছি সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি, যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা যারা ডিরাইভ কোয়ান্টিটি, তাদের প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যেটা তোমাদের আগের দিন আমি করে রাখতে বলেছিলাম। কিন্তু ওটা ছাড়াও আরো কিছু খুঁটিনাটি বিষয় আমাদের মেমোরিতে থাকতে হবে, তবেই আমরা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবো। এবার সেই খুঁটিনাটি বিষয়গুলো একটু লিখে নাও, লেখো পয়েন্টস টু বি রিমেম্বার, মনে রাখার বিষয় বা কিপ ইন মেমোরি। মনে রাখার বিষয় বা কিপ ইন মেমোরি বলে একটা আন্ডারলাইন করে 1, 2, 3 করে লেখো। 1 নম্বর পয়েন্ট তোমায় মনে রাখতে হবে যে ধরো আমরা বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিকে যোগ করতে পারি, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি বিয়োগ করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি। 4টে ম্যাথমেটিক্যাল অপারেশন আমাদের কাছে আছে, যে উই ক্যান অ্যাড, উই ক্যান সাবট্রাক্ট, উই ক্যান মাল্টিপ্লাই, উই ক্যান ডিভাইড ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে যখন আমরা 2 বা 3টে ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড করব বা সাবট্রাক্ট করব, তখন সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো অবশ্যই ডাইমেনশনালি ইকুয়াল হবে এবং তারা ইউনিটের দিক থেকেও সমান হবে। যেমন ধরো আমি মাসের সাথে মাস যোগ করতে পারি, যেমন ধরো 5 কেজি প্লাস 6 কেজি, 5 কেজি প্লাস 6 কেজি, এটা যোগ করা যাবে, উত্তর হবে 11 কেজি। তাহলে এগুলো দেখো কাকে যোগ করছো, কেজি কি রিপ্রেজেন্ট করে? মাসকে। তাহলে তুমি ভরের সাথে ভর যোগ করছো, মাসের সাথে মাস, তাহলে দুটো কোয়ান্টিটি মাস, তাহলে এদের ডাইমেনশন ইকুয়াল। তোমায় বললাম 6 নিউটন প্লাস 7 নিউটন 13 নিউটন। তাহলে নিউটন কিসের ইউনিট? ফোর্স। তাহলে এখানে দুটো ফোর্সকে তুমি অ্যাড করছো, দুটো ফোর্সের ডাইমেনশন দুজনেরই সেম। এটা একটা ফোর্স, তাহলে এরও ডাইমেনশনাল ফর্মুলা যা 7 নিউটন, এটাও তো ফোর্স, তাহলে ডাইমেনশন ফর্মুলা সেম। তাহলে যে দুটো কোয়ান্টিটিকে অ্যাড করছি তারা দেখো ডাইমেনশনালি ইকুয়াল। বা আমি এখানে একটা করে মাইনাসও করতে পারি, 6 ডাইন মাইনাস 3 ডাইন
ইজ ইকুয়াল টু 3 ডাইন। তার ডাইন মানে কি, ফোর্সকে মাইনাস করছে, তাহলে দুটো ফোর্স দুজনেই ডাইমেনশনালি ইকুয়াল। তাহলে এইটা আমরা খেয়াল রাখবো যে যখন আমরা দুটো কোয়ান্টিটিকে অ্যাডিশন করব বা আমরা সাবট্রাক্ট করব যাদেরকে, তারা সবাই ডাইমেনশনালি ইকুয়াল হবে এবং তাদের প্রত্যেকের ইউনিটও সেম হবে। দেখো ডাইন ডাইন, নিউটন নিউটন, কেজি কেজি, কিন্তু এটা তুমি কোনোদিনও যোগ করতে পারবে না। তোমার যদি আমি লিখি 5 কেজি প্লাস 6 নিউটন, এটা কি যোগ করা যাবে? এটা যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। তার কারণ দেখো এখানে দুটো সেপারেট কোয়ান্টিটি। কেজি এটা রিপ্রেজেন্ট করে মাসকে আর এটা রিপ্রেজেন্ট করছে ফোর্সকে, তো মাসের সাথে ফোর্স যোগ বা বিয়োগ করা যায় না। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট হবে মনে রাখার। লেখো 1 নম্বর দিয়ে যে দুটি ভৌত রাশিকে যোগ বা বিয়োগ করলে, দুই বা ততোধিক ভৌত রাশিকে যোগ বা বিয়োগ করলে তারা প্রত্যেকে মাত্রাগতভাবে একই হবে। তারা প্রত্যেকে মাত্রাগতভাবে একই হবে বা তাদের প্রত্যেকের মাত্রীয় সংকেত একই হবে। দেখুন, দুই বা ততোধিক ভৌত রাশিকে যোগ বা বিয়োগ করলে তাদের প্রত্যেকের মাত্রীয় সংকেত একই হবে এবং তাদের প্রত্যেকের একক একই হবে। প্রত্যেকের একক সেম, প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলা সেম। যারা ইংরেজিতে লিখবে লেখো 1 নম্বর দিয়ে, when we add two or more physical quantities, when we add two or more physical quantities, then they all have same dimensional formula as well as same unit. Then they all have same dimensional formula as well as same unit. When we add or subtract two or more physical quantities, then they all have same dimensional formula as well as same unit. তাহলে দুই বা ততোধিক ভৌত রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে তাদের প্রত্যেকের মাত্রীয় সংকেত একই হবে এবং তাদের একক একই হবে। এইটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা জানি কোনোদিনও ভুল না হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট 2 নম্বর পয়েন্ট, ধরো একটা ইকুয়েশন তোমরা দিলাম, ভৌত সমীকরণ। একটা ভৌত সমীকরণ, যে কোনো সমীকরণের একটা লেফট হ্যান্ড সাইড থাকে, একটা রাইট হ্যান্ড সাইড থাকে। তো যে কোনো সমীকরণের ক্ষেত্রে তার লেফট হ্যান্ড সাইড আর তার রাইট হ্যান্ড সাইডে যতগুলো টার্ম আছে, প্রতিটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে। একটা ইকুয়েশন যখন তুমি লিখবে, তার বাম পক্ষ আর ডান পক্ষেও মাত্রাগতভাবে সমান হবে। কারণ দেখো, আমরা যখন একটা ইকুয়েশন লিখি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাঝখানে একটা ইকুয়াল টু ব্যবহার করি। ইকুয়াল টু মানে কি, সমান, মানে বাঁ দিকের সাথে ডান দিক সমান। দ্যাট মিনস দে হ্যাভ সেম ডাইমেনশনাল ফর্মুলা, দে হ্যাভ সেম ইউনিট, যার জন্য আমরা ইকুয়াল টু ব্যবহার করি। তো 2 নম্বর পয়েন্টে লেখো যে কোনো সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের প্রতিটি পদের মাত্রীয় সংকেত সমান হবে বা একই হবে। প্রতিটি পদের মাত্রীয় সংকেত একই হবে। একটি সমীকরণের, একটি ভৌত সমীকরণের, ভৌত কথাটা লিখবে, একটি ভৌত সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষের প্রতিটি পদের মাত্রীয় সংকেত একই হবে। যারা ইংরেজিতে লিখবে লেখো each term on left hand side and right hand side of a equation, each term on left hand side and right hand side of a equation has same dimensional formula, has same dimensional formula. Each term on left hand side and right hand side of a equation has same dimensional formula. এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এটা খুব ভালোভাবে এই দুটো পয়েন্ট মনে রাখবে। 3 নম্বর, এটা কোথাও কোথাও লাগবে, সব জায়গায় লাগবে না। এই প্রথম দুটো পয়েন্ট সর্বত্র লাগবে। 3 নম্বর পয়েন্টটা কখনো কখনো কোথাও কোথাও লাগবে। সেটা হচ্ছে, দেখবে তোমরা
ক্লাস 10-এ ট্রিকোনোমেট্রি পড়েছো, সেখানে তোমরা সাইন, কস, ট্যান, কোসেক, সেক এইসব সম্বন্ধে পড়েছো। ট্রিকোনোমেট্রিক ফাংশন এগুলোকে বলা হয় ত্রিকোণমিতির অপেক্ষক। এই ত্রিকোণমিতির অপেক্ষক যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে তাহলে সেটা সবসময় ডাইমেনশন লেস হবে, তার কোনো মাত্রা থাকবে না। ডাইমেনশন লেস মানে মাত্রীয় সংকেত হবে এক। তাই লেখো যে ত্রিকোণমিতির অপেক্ষক কোনো ভৌত রাশিকে প্রকাশ করলে, ত্রিকোণমিতির অপেক্ষক কোনো ভৌত রাশিকে প্রকাশ করলে সেটি মাত্রাবিহীন হবে। ত্রিকোণমিতির অপেক্ষকের পাশে তুমি ব্র্যাকেটে লিখে রাখতে পারো সাইন, কস, ট্যান এটসেট্রা। সাইন, কস, ট্যান এটসেট্রা। ত্রিকোণমিতির অপেক্ষক ব্র্যাকেটে সাইন, কস, ট্যান এটসেট্রা, মানে এখানে আরো আছে কোসেক, সেক, কট, ওগুলা লিখলাম না। ত্রিকোণমিতির অপেক্ষক কোনো ভৌত রাশিকে প্রকাশ করলে তারা মাত্রাবিহীন হবে। When a physical quantity represented by a trigonometric function, when a physical quantity represented by a trigonometric function when a physical quantity represented by a trigonometric function ব্র্যাকেটে লিখে রাখো sin, cos, tan etc. when a physical quantity represented by a trigonometric function is always dimensionless. When a physical quantity represented by a trigonometric function it always dimensionless. It is always dimensionless. Dimensionless মানে তার ডাইমেনশনাল ফর্মুলা 1। তোমরা জানো ডাইমেনশনলেস কথার অর্থ কি? m to the power 0, l to the power 0, t to the power 0, that means 1. তাহলে sin, cos, tan এই সব ট্রিগোনোমেট্রিক ফাংশন যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ডাইমেনশনলেস হবে। কেন বললাম কথাটা যে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ডাইমেনশনলেস কেন? কারণ দেখো sin, cos, tan এরা মূলত অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে বা রেশিওকে রিপ্রেজেন্ট করে, তাই না? sin, cos, tan কাকে রিপ্রেজেন্ট করে? অ্যাঙ্গেল বা রেশিও। যেমন ধরো এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা যদি থিটা হয়, তুমি দেখো লিখেছো sin থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এটাকে বলে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, এটা বেস। তাহলে sin থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ রেশিও। পারপেন্ডিকুলারের সাথে হাইপোটেনিয়াসের রেশিও, যখনই রেশিও করব সেই রেশিও সবসময় ডাইমেনশনলেস হবে, ইউনিটলেস হবে। তুমি যদি cos থিটা করো দেখো এটাও রেশিও, বেস বাই হাইপোটেনিয়াস। tan থিটা করলে পারপেন্ডিকুলার বাই বেস, p বাই b। তাহলে sin, cos, tan এরা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি অ্যাঙ্গেল ডাইমেনশনলেস হয়, আমরা আগের দিন শিখেছি। তো sin, cos, tan ট্রিগোনোমেট্রিক ফাংশন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, তো অ্যাঙ্গেল ডাইমেনশনলেস। আর আদারওয়াইজ sin, cos, tan দিয়ে আমরা কি করি? রেশিও বার করি। কার? পারপেন্ডিকুলারের সাথে হাইপোটেনিয়াসের, বেসের সাথে হাইটের, বেস বাই হাইপোটেনিয়াস। আর tan এর ক্ষেত্রে কি করি? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে বুঝতে পারলে? তাহলে sin, cos, tan বা কোসেক বা সেক এরা সবাই ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। তার কারণ sin, cos, tan বেসিক্যালি হচ্ছে কি? রেশিও, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস কি বেস বাই হাইপোটেনিয়াস কিংবা পারপেন্ডিকুলার বাই বেস। তো যখন দুটো কোয়ান্টিটির রেশিও করি আমরা, সিমিলার টাইপ অফ দুটো কোয়ান্টিটির যখন রেশিও করা হয় তখন তারা ইউনিটলেস বা ডাইমেনশনলেস হয়ে যায়। তো সেই জন্য sin, cos, tan যখন কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, সেটা হয়ে যায় ডাইমেনশনলেস।
তো এই যে পয়েন্টগুলো তোমাদের আমি লিখে দিলাম, এগুলো সবসময় তুমি মনে রাখবে, কারণ তোমাকে যখন একটা প্রবলেম সলভ করতে হবে এই কনসেপ্টগুলো তোমাকে ইউজ করতে হবে। তো সেই জন্যে তোমাকে এগুলো মনে রাখতে হবে। এবার দেখো আমি একটা একটা করে বিভিন্ন রকমের প্রবলেম তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো আজকে, সেগুলো তোমরা করবে। তো প্রথমে আমরা 1 নম্বর অ্যাপ্লিকেশনের অঙ্কগুলো দেখব। দেখো 1 নম্বর অ্যাপ্লিকেশনে তোমাকে আমি কি বলেছিলাম, যে কোনো একটা ফিজিক্যাল ইকুয়েশন দেবো, একটা ইকুয়েশনের মধ্যে বিভিন্ন কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা আমরা বের করব। তো যেমন ধরো তোমাকে আমি এরকম একটা সমীকরণ দিলাম, দেখো কোশ্চেন নাম্বার 1, এক্সাম্পল 1 বলে লিখো। ধরো তোমাকে বলা হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ y is equal to, তোমায় বলছি আমি at plus bt square plus c, at plus bt square plus c, y is equal to বলে দেওয়া হলো। এখানে বলা হচ্ছে যে t is equal to টাইম, t হচ্ছে সময়, আর y টা কি তোমাকে বলে দিয়েছি ডিসপ্লেসমেন্ট, t হলো টাইম সময়। এবার কোশ্চেনটা করছে abc, abc এই তিনটে ধ্রুবকের মাত্রিয় সংকেত এবং একক নির্ণয় করো। দেখো ফাইন্ড ডাইমেনশনাল ফর্মুলা, ফাইন্ড ডাইমেনশনাল ফর্মুলা of a b and c, a b ও c এর মাত্রিয় সংকেত এবং একক নির্ণয় করো। ডাইমেনশনাল ফর্মুলা and ইউনিট, ইউনিট কথাটা লিখে দাও, and ইউনিট of a b and c। তাহলে y is equal to at plus bt square plus c, ডিসপ্লেসমেন্ট হচ্ছে y, মানে y টা কাকে রিপ্রেজেন্ট করছে, সরণকে, যে সরণ y equal to at plus bt square plus c, t হলো সময়। তোমায় বলছে যে a b ও c ধ্রুবক তিনটের মাত্রিয় সংকেত আর একক নির্ণয় করতে হবে। a b c এর মাত্রিয় সংকেত আর একক কিভাবে করব দেখো। প্রথম যে পয়েন্টস টু বি রিমেম্বারটা বললাম, সেখানে আমি কি বলেছিলাম, যে দুটো কোয়ান্টিটি যাদেরকে আমরা অ্যাডিশন বা সাবট্রাক্ট করব তারা ডাইমেনশনালি সেম হবে। এবং 2 নম্বর পয়েন্টে বলেছিলাম যে একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যতগুলো টার্ম আছে দে অল আর ডাইমেনশনালি ইকুয়াল। তো সেকেন্ড পয়েন্টটাকে খুব ভালো করে মাথায় রাখো, এই অঙ্কটা সেকেন্ড পয়েন্টের কনসেপ্টটা হবে। আমি কি বলেছি, y is equal to at plus bt square plus c। তাহলে দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এই দিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেখো কি বললাম আমি, যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্ম তাদের ডাইমেনশনাল ফর্মুলা সেম। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে y, রাইট হ্যান্ড সাইডে প্রথম টার্মটা কি আছে at। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট আমরা বলবো যে ডাইমেনশনাল ফর্মুলা অফ y আর ডাইমেনশনাল ফর্মুলা অফ at আর সেম। যেটা আমি তোমায় বলেছি, একটা ইকুয়েশনের বাঁদিক ডান দিকে যতগুলো টার্ম থাকবে দে অল আর ডাইমেনশনালি ইকুয়াল। তাহলে আমরা বলবো যে ডাইমেনশন অফ y is equal to ডাইমেনশনাল ফর্মুলা অফ at। এবার y টা কি, y হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনাল ফর্মুলা l হয়, আর ডাইমেনশন অফ কি আছে at। তোমাকে a এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে, কিন্তু t টা তো বলে দেওয়া হয়েছে টাইম। তাহলে কি লিখবে, ডাইমেনশন অফ a ইনটু ক্যাপিটাল T। এই স্মল t টাইমের জায়গায় টাইমের ডাইমেনশনাল ফর্মুলা বসিয়ে দাও, কারণ আমরা তো টাইম মানে জানি ক্যাপিটাল T হয় তার ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ডাইমেনশন অফ a t ছিল, তো ডাইমেনশন অফ a রইলো ইনটু t এর বদলে আমি ক্যাপিটাল T বসিয়ে দিলাম। তাহলে এবার এখান থেকে দেখো আমি পেয়ে যাবো therefore dimensional formula of a is equal to l by t, that means l t to the power minus 1 হয়ে গেল। এবার আমাকে ইউনিট লিখতে বলেছে সাথে, তাহলে ইউনিট অফ a, তাহলে l, l মানে তো লেন্থ, লেন্থের ইউনিট কি হয় মিটার, আর t হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1, দিস ইজ দ্য ইউনিট। ঠিক একই রকম ভাবে এবার দেখো রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মটা,
রাইট হ্যান্ড সাইডে সেকেন্ড টার্ম কি আছে বিটি স্কোয়ার, দ্যাট ইজ অলসো ডাইমেনশনালি ইকুয়াল উইথ ওয়াই। আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাই সেম হবে বলেছি, তাহলে বিটি স্কোয়ার অলসো ডাইমেনশনালি ইকুয়াল উইথ ওয়াই। তাহলে আমরা লিখবো আবার ডাইমেনশন অফ ওয়াই is equal to dimensional formula of bt square. So dimension of y মানে কি displacement, so l, আর এখানে লিখবে dimension of b into t square মানে ক্যাপিটাল T square, তাহলে dimension of b হয়ে গেল দেখো l by t square, so l t to the power minus 2, l t to the power minus 2. Then unit কি হবে, the unit of b, b এর একক, unit of b, b এর একক, তাহলে কি হবে l মানে মিটার, t for second, second to the power minus 2. নেক্সট দেখো আবার থার্ড টার্মটা কি আছে c, তাহলে c is also dimensionally equal with y, left hand side right hand side সব ইকুয়াল হবে। তাহলে আবার আমরা লিখবো, এখানে লিখছি আমি দেখো যে dimension of y is equal to dimension of c, that is l, dimension of y l is equal to dimension of c। তাহলে c এর ডাইমেনশনাল ফর্মুলা অফ c হয়ে গেল l। তাহলে ইউনিট কি হবে, unit of c meter, m, l এর ইউনিট মিটার, l for length, length মানে মিটার। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন হয়ে গেল প্রবলেমটা। সলিউশন যখন করবে প্রত্যেকেই, যারা বাংলা ভার্সন বা ইংলিশ মিডিয়াম এইভাবেই করবে, এইভাবেই সবাইকে করতে হবে। বাংলা ভার্সন যারা তারাও এইভাবেই লিখবে, যারা ইংলিশ ভার্সনে পড়ো তারাও এইভাবেই লিখবে। তো নেক্সট কোশ্চেন নেব एग्जांपल 2, देखो p plus a by v square, देखो p plus a by v square v minus b is equal to rt। এই একটা সমীকরণ দেওয়া হলো, এখানে বলে দিচ্ছে p মানে প্রেসার, গিভেন বলে লিখছি, p হচ্ছে প্রেসার, প্রেসার মানে চাপ, v হচ্ছে আয়তন মানে ভলিউম, আয়তন মানে ভলিউম, p equal to pressure, v is equal to volume। তো বলছে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ a and b, তো ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা of a and b, a ও b এর মাত্রিয় সংকেত নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন। তোমাকে বলছে যে p is equal to p plus a by v square, v minus b is equal to rt। p হচ্ছে প্রেসার, v হলো ভলিউম, তোমাকে a আর b এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ a and b লিখে দিয়েছো। দেখো এবার আমরা কাজটা কিভাবে করব, আগে আমরা ইকুয়েশনটা লিখব, যে ইকুয়েশনটা আমাদের কি দিয়েছে p plus a by v square v minus b is equal to rt, ঠিক আছে। এবার দেখো প্রথম পয়েন্টটাকে মাথায় রাখো, ফার্স্ট যে পয়েন্টটা আমি লিখে দিলাম কিপিং মেমোরির মধ্যে, কি বলেছিলাম যে দুটো কোয়ান্টিটি যাদেরকে আমরা অ্যাডিশন বা সাবট্রাক্ট করব তারা ডাইমেনশনালি ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো ভালো করে এই ব্র্যাকেটটাকে ফলো আপ করো, দেখো v মাইনাস b, তাহলে v থেকে b মাইনাস করছো, তার মানে v এর ডাইমেনশনাল ফর্মুলা আর b এর ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে। তো আমরা লিখবো যে ডাইমেনশনাল ফর্মুলা সংক্ষেপে DIM লিখি আমরা, অফ b is equal to DIM of v, কারণ কি দুটোকে আমরা সাবট্রাক্ট করেছি, সো দে হ্যাভ সেম ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে এবার ডাইমেনশন অফ v, ভিটা কি, v মানে আয়তন, আয়তন মানে ভলিউম, তো ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা জানি আমরা l কিউব। তাহলে আমি অ্যানসার পেয়ে গেলাম, देयरफॉर ডাইমেনশনাল ফর্মুলা অফ v is l কিউব। একটা উত্তর হয়ে গেল।
এবার দেখো আবার এই ব্র্যাকেটটাকে দেখি, এই ব্র্যাকেটে দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার, তাহলে পি এর সাথে আমরা প্লাস করছি কাকে, এ বাই ভি স্কোয়ার কে, তো যাদেরকে প্লাস করছো দে হ্যাভ সেম ডাইমেনশনাল ফর্মুলা। তো আমি লিখবো আবার যে ডাইমেনশন অফ পি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার। এবার ডাইমেনশন অফ পি, পি এর ডাইমেনশন কি, পি মানে প্রেসার, প্রেসারের ডাইমেনশনের ফর্মুলা ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 বসিয়ে দিলে। এবার দেখো ডাইমেনশন অফ a বাই v স্কয়ার, তো a টা বার করতে হবে, তো ওটা যেমন আছে লিখে দেবো ডাইমেনশন অফ a, আর নিচে v স্কয়ার, তো v তো ভলিউম, ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা l কিউব হয়, তো এখানে স্কয়ার আছে তাহলে লিখবে l কিউবের হোল স্কয়ার। তাহলে এবার দেখো তোমার ক্যালকুলেট করলে চলে আসছে ডাইমেনশনাল ফর্মুলা অফ a, এটা l কিউবের স্কয়ার মানে l টু দি পাওয়ার 6 হবে, তো এটা ক্রস গুণ করবে, তাহলে এটা হয়ে গেল দেখো m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, আর এখানে l টু দি পাওয়ার 6, তো ক্যালকুলেট করলে হলো m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2, দ্যাট ইজ ইওর অ্যানসার। m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2 পেয়ে গেলাম ডাইমেনশন অফ b, ডাইমেনশন অফ a। তো एग्जांपल 3 দিয়ে লেখো, एग्जांपल 3 v is equal to at plus b by t plus c। তোমাকে বলছে ফাইন্ড আউট ডাইমেনশনাল ফর্মুলা অফ a b and c, a b and c এর ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। এখানে v মানে ভেলোসিটি আর t মানে টাইম, তোমায় বলে দেবে v is equal to velocity, v মানে ভেলোসিটি, v ভেলোসিটি, t হচ্ছে টাইম, তোমাকে বার করতে হবে a b আর c এর ডাইমেনশনাল ফর্মুলা। তো দেখো ভালো করে কি করব আমরা, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আমরা t এর সাথে c কে অ্যাড করেছি, t প্লাস c। তো যখনই অ্যাড করছি আমার মাথায় সঙ্গে সঙ্গে এটা আসতে হবে যে দুটো কোয়ান্টিটি যাদেরকে আমরা অ্যাড করলাম তারা অবশ্যই ডাইমেনশনালি সেম হয়। তাহলে আমরা লিখব ডাইমেনশন অফ t আর ডাইমেনশন অফ c ইকুয়াল ডাইমেনশন অফ c ডাইমেনশন অফ t ইকুয়াল। তো t এর ডাইমেনশন, t মানে তো টাইম, টাইমের ডাইমেনশন তো ক্যাপিটাল t হয়, তো ডাইমেনশন অফ c ক্যাপিটাল t, তোমার একটা অ্যানসার হয়ে গেল কমপ্লিট। এবার তাদের একটা সমীকরণ, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনের একটা লেফট হ্যান্ড সাইড আছে, একটা রাইট হ্যান্ড সাইড আছে। তো আমি তোমাকে লিখিয়েছিলাম যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আছে v মানে ভেলোসিটি, আর রাইট হ্যান্ড সাইডে প্রথম যে টার্মটা আছে ফার্স্ট টার্ম সেটা হচ্ছে at, তাহলে ডাইমেনশনালি ইকুয়াল হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্ম। তাহলে v এর ডাইমেনশনাল ফর্মুলা আর at এর ডাইমেনশনাল ফর্মুলা ইজ ইকুয়াল টু হবে, সেম হবে। তো আমরা লিখব নেক্সট পয়েন্টে যে ডাইমেনশন অফ v ইজ ইকুয়াল টু ডাইমেনশনাল ফর্মুলা অফ at, left hand side right hand side has same dimensional formula। এবার দেখো v মানে তো ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা কি হয় l t টু দি পাওয়ার -1, এখানে ডাইমেনশন অফ a t, t মানে তো টাইম, তো টাইমের জায়গায় টাইমের ডাইমেনশনাল ফর্মুলা বসবে ডাইমেনশন অফ at, তো a এর ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলেছে, t তো বলে দিয়েছিল টাইম, তো t এর জায়গায় ইনটু দিয়ে ক্যাপিটাল T লিখে দাও, তো দেখো বেরিয়ে গেল যে ডাইমেনশন অফ a is equal to l t to the power -1 by t, so l t to the power -2, l t to the power -2, এই হয়ে গেল তোমার ডাইমেনশন অফ a। যদি আমাকে এদের ইউনিট লিখতে বলতো তাহলে ইউনিট কি লিখতাম, দেখো t আছে এখানে, c এর ডাইমেনশন t মানে টাইম, তাহলে সেকেন্ড। ডাইমেনশন অফ a তাহলে এর ইউনিট কি হবে l t to the power -2, তার মানে l মানে কি মিটার, t মানে সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম, তাহলে v তার সাথে নিশ্চয়ই এটারও ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে। লেফট হ্যান্ড সাইডে v আছে, রাইট হ্যান্ড সাইডে আরেকটা টার্ম আছে b by t plus c, so b by t plus c আর v both have same dimensional formula, কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড
তো আমরা আবার এখানে লিখব যে ডাইমেনশন অফ v is equal to dimension of b by t plus c। এবার ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। এবার লিখবে এখানে ডাইমেনশন অফ v, এটাকে একটু সাজিয়ে নিই, ডাইমেনশন অফ b by dimension of t plus c। এবার ডাইমেনশনাল ফর্মুলা বসাবো। দেখো ডাইমেনশন অফ v, v মানে ভেলোসিটি, সো l t টু দি পাওয়ার -1। ডাইমেনশন অফ b এটা আমাকে বের করতে হবে, তো আমি ডাইমেনশন অফ b যেমন আছে লিখব, ডিভাইডেড বাই দেখো ডাইমেনশন অফ t প্লাস c। তো c এর ডাইমেনশনাল ফর্মুলা তো t এসছে, আর t এর তো ডাইমেনশনাল ফর্মুলা t হবে, কারণ t তো টাইম। তাহলে t প্লাস c রিপ্রেজেন্ট করছে কাকে? টাইমকে। c হচ্ছে টাইম, c এর ডাইমেনশনাল ফর্মুলা কি এসছে দেখো t, t মানে টাইম। আর স্মল t এটা কাকে রিপ্রেজেন্ট করছে? টাইমকে। তাহলে আমি t প্লাস c করছি, তার মানে কি করছি? টাইমের সাথে টাইমকে অ্যাড করছি। টাইমের সঙ্গে টাইমকে অ্যাড করলে যে কোয়ান্টিটিটা পাবো সেটাও তো টাইমই হবে। তাহলে t প্লাস c রিপ্রেজেন্ট করছে টাইমকে, সো ডাইমেনশনাল ফর্মুলাটা হবে ক্যাপিটাল T। তাহলে এবার ক্রস গুণ করলে দেখো চলে আসছে ডাইমেনশন অফ b দ্যাট ইজ l t টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স l হবে, ডাইমেনশন অফ b হবে l। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম c এর ডাইমেনশনাল ফর্মুলা t, a এর ডাইমেনশনাল ফর্মুলা l t টু দি পাওয়ার -2, আর b এর ডাইমেনশনাল ফর্মুলা l। বোঝা গেল বিষয়টা? তো এবার দেখো এরকমই আরেকটা প্রবলেম লেখো, एग्जांपल 4। নেক্সট প্রবলেম দেখো, ধরো তোমাকে আমি দিলাম দেখো y is equal to y না দেখো সরি u, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিকে বাংলায় বলে স্থিতি শক্তি। পোটেনশিয়াল এনার্জি u is equal to, তোমার আমি দিচ্ছি a root x by b plus x। u is equal to a root x, potential energy u is equal to a root x by b plus x। x হচ্ছে ডিসটেন্স, লিখে রাখবে পাশে, x হলো দূরত্ব, x be the distance, আর u টা তো বলেই দিয়েছি পোটেনশিয়াল এনার্জি। এবার বলছে ফাইন্ড আউট ডাইমেনশনাল ফর্মুলা অফ এ বি। ফাইন্ড dimensional formula of AB and A by B। AB আর A by B এদের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। তো AB বা A by B এদের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে গেলে প্রথমে তোমাকে আগে a এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে, b এর ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে, তারপর তুমি এদেরকে মাল্টিপ্লাই করবে আবার ডিভাইড করবে। তো এখানে দেখো আমাদের কি দেওয়া হয়েছে যে পোটেনশিয়াল এনার্জি u কি বলছে a root x by b plus x। তো নিচের পার্টটাকে দেখো b plus x, b এর সাথে x অ্যাড করছো। আমি কি বলেছি, যখন আমরা অ্যাড করব তারা ডাইমেনশনালি সেম হবে। তো আমি সিম্পলি লিখব যে ফার্স্ট পার্টটা ডাইমেনশন অফ b ইজ ইকুয়াল টু ডাইমেনশনাল ফর্মুলা অফ x। আমি নাহলে কি বলেছিলাম, x ইজ ইকুয়াল টু ডিসটেন্স, x বলেছিলাম ডিসটেন্স, তাই তো? তো ডিসটেন্স মানে l, তো b এর ডাইমেনশনাল ফর্মুলা l, ডাইমেনশন অফ b l। তাহলে একটা উত্তর হয়ে গেল। এবার আমাকে a এর ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। তো a এর ডাইমেনশনাল ফর্মুলা বের করবে কি করে দেখো ভালো করে, এই যে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা বারবার বলেছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশনালি ইকুয়াল হয়। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি ইকুয়াল। তাহলে আমরা লিখব কি, যে ডাইমেনশনাল ফর্মুলা অফ u is equal to obviously dimensional formula
of the right hand side কি আছে a root x by b plus x এই রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনাল ফর্মুলা লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে। তো এবার এটাকে একটু সাজিয়ে লিখি। দেখো ডাইমেনশনাল ফর্মুলা অফ ইউ এটাকে কিভাবে লিখবো ডাইমেনশনাল ফর্মুলা অফ a root x আর নিচে লিখবো ডাইমেনশন অফ b plus x। এবার আমি ডাইমেনশনাল ফর্মুলা বসাবো। ডাইমেনশন অফ ইউ ইউটা কি পোটেনশিয়াল এনার্জি। তো দেখো আমি আগের দিন বলেছি এনার্জি মানেই হচ্ছে ওয়ার্ক ডান। যে কোনো এনার্জি এনি কাইন্ড অফ এনার্জি তার ডাইমেনশনাল ফর্মুলা হবে ওয়ার্ক ডান, দ্যাট ইজ ml স্কয়ার t টু দি পাওয়ার -2। আর ডাইমেনশন অফ a root x এখানে এবার লক্ষ্য করো তোমাকে ডাইমেনশনাল ফর্মুলা অফ a ফাইন্ড আউট করতে হবে। রুট x x মানে তো ডিসটেন্স, তাহলে ইনটু ডিসটেন্সের ডাইমেনশনাল ফর্মুলা a আর রুটের জন্য পাওয়ার হবে হাফ a root x x মানে ডিসটেন্স, ডিসটেন্স হচ্ছে l আর রুট মানে পাওয়ারে হাফ। নিচে কি হবে দেখো b plus x। তো b plus x b টা কি দেখো ডাইমেনশনাল ফর্মুলা l এসছে, b এর ডাইমেনশনাল ফর্মুলা l, তার মানে b হচ্ছে লেন্থ, x কি ডিসটেন্স, ডিসটেন্স মানে কি লেন্থ। তাহলে তুমি লেন্থের সাথে লেন্থকে প্লাস করছো, তো লেন্থের সাথে লেন্থকে প্লাস করলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাবো সেটাও তো লেন্থকে রিপ্রেজেন্ট করবে। তার মানে b plus x রিপ্রেজেন্ট করছে লেন্থকে। সো ডাইমেনশনাল ফর্মুলা l, b হচ্ছে লেন্থ দেখো l এসছে, আর x ডিসটেন্স, ডিসটেন্স মানে লেন্থ মানে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যদি যোগ করো তাহলে তো দৈর্ঘ্যই পাবো। তাহলে b plus x রিপ্রেজেন্ট করবে দৈর্ঘ্যকে লেন্থকে, সেই জন্য ডাইমেনশনাল ফর্মুলা বসবে l। এবার তুমি এটাকে জাস্ট ক্রস গুণ করে দাও, তাহলে देयरफॉर ডাইমেনশন অফ a কি হবে ml স্কয়ার t টু দি পাওয়ার -2 ইনটু l ডিভাইডেড বাই l টু দি পাওয়ার হাফ। তাহলে কি আসছে দেখো m এখানে l স্কয়ার l মিলে হবে l কিউব, l কিউব থেকে হাফ মাইনাস করবে, তাহলে l 3 মাইনাস হাফ, 3 মাইনাস হাফ করলে হবে 5/2 আর এখানে t টু দি পাওয়ার -2, দ্যাট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা। দেখো l স্কয়ারের সাথে l গুণ করলে l কিউব আর নিচে l টু দি পাওয়ার হাফ, তাহলে 3 থেকে হাফ মাইনাস করবে তাহলে 5/2 আর এখানে t টু দি পাওয়ার -2 আর এই হলো তোমার a এর ডাইমেনশনাল ফর্মুলা। এবার তোমাকে বের করতে বলেছে কি ab আর a বাই b, তাহলে আমরা লিখব देयरफॉर ডাইমেনশন অফ ab কি হবে এবার a এর ডাইমেনশনাল ফর্মুলাটা লিখবে কি আছে m l টু দি পাওয়ার 5/2 t টু দি পাওয়ার -2 আর b এর ডাইমেনশনাল ফর্মুলা কি l, তাহলে এটা হয়ে গেল দেখো m l টু দি পাওয়ার 7/2 t টু দি পাওয়ার -2 আর ডাইমেনশন অফ a বাই b যখন বের করব ডাইমেনশন অফ a বাই b, তাহলে a এর ডাইমেনশনাল ফর্মুলা বসাবো, তাকে ডিভাইড করব l দিয়ে, তাহলে কি হবে m, তাহলে এখানে 5/2 এখানে l এর পাওয়ার 1 তো ক্যালকুলেট করবে, তাহলে 5/2 -1 করলে হবে 3/2 আর এখানে t টু দি পাওয়ার -2, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ a বাই b। তাহলে এই হয়ে গেল তোমার অ্যানসার যে a b ডাইমেনশনাল ফর্মুলা আর a বাই b এর ডাইমেনশনাল ফর্মুলা বের করে দিলাম। প্রথমে a বের করলাম, তারপর b করে আমি আমার রিকোয়ার্ড অ্যানসার পেয়ে গেলাম। তো নেক্সট এবার एग्जांपल 5, তাহলে ধরো তোমাকে এরকম কোশ্চেন করলো, বলছে ডিসপ্লেসমেন্ট y is equal to a sin omega t, y is equal to a sin omega t। তোমাকে বলছে ফাইন্ড ডাইমেনশন অফ a and omega। এই w এর মতন যে সাইনটা দেখছো এটাকে অ্যাকচুয়ালি বলে ওমেগা। ফাইন্ড ডাইমেনশন অফ a and omega, a আর ওমেগা ডাইমেনশন বা ডাইমেনশনাল ফর্মুলা নির্ণয় করতে হবে। ডিসপ্লেসমেন্ট আমাকে বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে y is equal to a sin omega t,
ডিসপ্লেসমেন্ট y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। তোমাকে ফাইন্ড আউট করতে হবে a আর ওমেগা ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে দেখো আমি তোমাদের কি শিখিয়েছিলাম, কিপ ইন মেমোরিতে আমি বারবার বলেছি যে সাইন কস ট্যান এইসব যখন থাকবে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে, দ্যাট মিনস সেটা ডাইমেনশনলেস। তার মানে সেটা ডাইমেনশনলেস। তাহলে তুমি এটা মাথায় রাখবে। দেখো এই যে সাইন দিয়ে যে পার্টটা আছে, এই যে সাইন, এই পোরশনটা ডাইমেনশনলেস। এই সাইনের সঙ্গে যেটা থাকবে সেটা পুরো ব্যাপারটা ডাইমেনশনলেস। তাহলে সাইনের সাথে কি আছে? ওমেগা টি। তাহলে এই পার্টটুকু সাইন ওমেগা টি এটা হচ্ছে ডাইমেনশনলেস, এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা হবে না। তাহলে সাইন ওমেগা টি যদি ডাইমেনশনলেস হয় তাহলে অবভিয়াসলি এই বাঁ দিকে y আর ডান দিকে a এদের ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে, কারণ এটা তো একটা ইকুয়েশন। ইকুয়েশনে কি বলেছি? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি ইকুয়াল হয়। তাহলে সাইন ওমেগা টি পার্টটা যদি ডাইমেনশনলেস হয় তাহলে a এর ডাইমেনশন আর y এর ডাইমেনশনাল ফর্মুলা ইকুয়াল হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তোমরা লিখবো যে ডাইমেনশনাল ফর্মুলা অফ a ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ y। এবার y টা কাকে রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্ট। দেখো সরণ বলা ছিল, তাহলে সরণ মানে লেন্থ, দৈর্ঘ্য, সো l। তাহলে আমি একটা উত্তর পেয়ে গেলাম, ডাইমেনশন অফ a l। এবার তোমাকে বলেছি কি ওমেগার ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। তো কি বলেছি আমি? দেখো এই সাইন বা কস বা ট্যান এই ট্রিগোনোমেট্রিক ফাংশন যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে সেটা সব সময় ডাইমেনশনলেস হবে। তো সাইনের সাথে কি আছে এখানে? দেখো সাইন রিপ্রেজেন্ট করছে কাকে? ওমেগা টি কে। সাইন রিপ্রেজেন্ট করছে ওমেগা টি কে। ওমেগা টি the physical quantity which represent by sin, so omega t is dimensionless। ওমেগা টি হবে ডাইমেনশনলেস। তো আমরা লিখবো যে ডাইমেনশন অফ ওমেগা টি is equal to 1। ডাইমেনশনলেস মানে 1 লিখতে হয়, মানে m to the power 0, l to the power 0, t to the power 0, so you have to write 1। তাহলে সাইন রিপ্রেজেন্ট করছে এখানে ওমেগা টি কে, সাইনের সাথে অ্যাসোসিয়েটেড কোয়ান্টিটি হচ্ছে ওমেগা টি, সো ওমেগা টি ইজ ডাইমেনশনলেস। তো ডাইমেনশন অফ ওমেগা টি হবে 1, ডাইমেনশনলেস মানে 1। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি ডাইমেনশন অফ ওমেগা ইনটু, দেখো টি আছে একটা, টি মানে তো টাইম, টি মানে সবসময় মনে রাখবে টি হচ্ছে সময়, টাইম। তার টাইমের ডাইমেনশনাল ফর্মুলা ক্যাপিটাল টি হয় আর এখানে 1। সো ডাইমেনশনাল ফর্মুলা অফ ওমেগা that is 1 by t, so t to the power minus 1 হয়ে গেল। তো তুমি ডাইমেনশনাল ফর্মুলা অফ ওমেগা পেয়ে গেলে t to the power minus 1 আর ডাইমেনশন অফ a হয়ে গেল l। এরকম সাইন কস যখন থাকবে কোনো ফাংশনে তাহলে সেটা সবসময় ডাইমেনশনলেস হতে হবে। ডাইমেনশনলেস মানে ওই পার্টটাকে তুমি 1 বলে লিখবে, তাহলে সেখান থেকে যেটা আননোন থাকবে তার ডাইমেনশনাল ফর্মুলা সলভ করলেই বেরিয়ে যাবে। নেক্সট দেখো एग्जांपल 6। ধরো তোমাকে এরকম একটা ইকুয়েশন দিল, বলছে number of radioactive atom, number of radioactive atom, তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা, তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা, number of radioactive atom n equal to n0 e to the power minus lambda t, n equal to n0 e to the power minus lambda t, এই সাইডটাকে বলে ল্যামডা, উল্টো y এটাকে বলে ল্যামডা। তার নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম n, এটা হচ্ছে সংখ্যা, তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা n সমান সমান বলছে n0 e to the power minus lambda t। এই e to the power কে বলা হয় সূচক, সূচকীয় ইকুয়েশন। এই ই যেখানে থাকবে, যদি কোনো সমীকরণে ই থাকে সেগুলোকে বলে সূচকীয় সমীকরণ। বাংলায় বললাম, ইংরেজিতে বলা হয় এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, সূচকীয় সমীকরণ, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন।
এবার এখানে টিটা কি? টাইম। টি হলো টাইম, আর ল্যামডা একটা ধ্রুবক, বলা হলো ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট। ল্যামডা ইজ আ কনস্ট্যান্ট। এবার বলছে ডিটারমাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ ল্যামডা। ল্যামডার মাত্রিয় সংকেত বার করতে হবে। ল্যামডার মাত্রিয় সংকেত নির্ণয় করো। তাহলে এখানে এটা সূচকীয় সমীকরণ। এই সমীকরণটিকে বলে সূচকীয় সমীকরণ। ই যখন থাকবে সেটাকে বলে সূচকীয় সমীকরণ, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তো এখানেও তুমি খুব ভালো করে মনে রাখবে এই পয়েন্টটা, যে যখনই কোনো ফিজিক্যাল ইকুয়েশনে এই ই থাকবে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল এটা যখন থাকবে, সূচকীয় সমীকরণ যখন হবে, সেই ই এর পাওয়ার, এই ই টু দি পাওয়ার, ই এর পাওয়ারে যেটা থাকে সেটা সবসময় ডাইমেনশনলেস হয়। পাওয়ার অফ এক্সপোনেনশিয়াল ফাংশন লিখে রেখে রাখো, ইটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন, সূচকীয় অপেক্ষক। সূচকীয় অপেক্ষকের ঘাত সর্বদা মাত্রাবিহীন হয়। সূচকীয় অপেক্ষকের ঘাত সবসময় মাত্রাবিহীন হয়। পাওয়ার অফ এক্সপোনেনশিয়াল ফাংশন is always dimensionless. Power of exponential function is always dimensionless. তাহলে e to the power, এই e এর পাওয়ার কি আছে? ল্যামডা টি। সাইনটা ইম্পর্টেন্ট নয়, আমরা খালি ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে নিয়ে কাজ করব। এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ল্যামডা, যেটা কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে টি মানে টাইম। সো ল্যামডা টি হবে ডাইমেনশনলেস। তো আমরা লিখব যে m equal to m0 e to the power minus lambda t. so যেহেতু এখানে e to the power আছে, so dimension of lambda t is equal to 1. dimensionless মানে 1। তাহলে আমরা লিখব therefore dimension of lambda into, দেখো t আছে, t মানে টাইম, so capital T equal to 1. তাহলে therefore dimension of lambda is equal to 1 by t. So t to the power minus 1. তাহলে আমার आंसर হবে t to the power minus 1. তো এটাও তুমি পয়েন্টস টু বি রিমেম্বারের মধ্যে লিখে রাখতে পারো, যেটা বললাম যে সূচকীয় অপেক্ষকের ঘাত সব সময় মাত্রাবিহীন হবে। যে পাওয়ার অফ এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ অলওয়েজ ডাইমেনশনলেস। এটাও তোমায় মনে রাখতে হবে, যখনই কোনো ইকুয়েশন এরকম ই থাকবে তার পাওয়ারটা ডাইমেনশনলেস করে দিতে হবে, মানে তার পাওয়ারটা হবে 1। এবার সলভ করে তুমি আননোনটার ডাইমেনশনাল ফর্মুলা পেয়ে যাবে। তো এইরকম আমি বিভিন্ন সমীকরণ আমাকে পরীক্ষায় দেবে, বিভিন্ন ইকুয়েশন দিয়ে দেবে, যেখানে এরকম কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে, এ বি সি কিংবা ল্যামডা কিংবা ওমেগা, তোমাকে সেগুলোর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। তো ঠিক এইভাবে তুমি করবে। মোটামুটি সব রকম অঙ্ক তোমাকে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার পরবর্তী অ্যাপ্লিকেশনে যাবে। পরের অ্যাপ্লিকেশনটা আমরা বলেছি, দেখো যে আমরা একটা ফিজিক্যাল ইকুয়েশন কারেক্ট কিনা, মানে ভুল না ঠিক, সেটা যাচাই করতে পারি। we can check the correctness, we can check correctness of a physical equation with the help of dimensional analysis. ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা একটা ফিজিক্যাল ইকুয়েশন, ভৌত সমীকরণ সঠিক কি ভুল সেটা নির্ণয় করতে পারি। তো সেগুলো কিভাবে করব? তো দেখো যে কোশ্চেনটা এক্সাম্পল 7 বলে যে চেক কারেক্টনেস অফ ফলোইং ইকুয়েশনস। চেক কারেক্টনেস অফ ফলোইং ইকুয়েশন, নিচের সমীকরণগুলির নির্ভুলতা যাচাই করো। নিচের সমীকরণগুলির নির্ভুলতা যাচাই করো। চেক কারেক্টনেস অফ ফলোইং ইকুয়েশন বলে আমি তোমাকে পরপর ইকুয়েশনগুলো লিখে দিতে হবে। v is equal to u plus a root t। 2 নম্বর একটা সমীকরণ দিচ্ছি, s is equal to ut plus half a t square। 3 নম্বর একটা ইকুয়েশন দিচ্ছি, v square equal to u square plus 2as। 4 নম্বরে দিলাম y is equal to a sin v square by t। এই একটা সমীকরণ আমরা 4টে দিয়েছি। আমি তোমাকে 4টে সমীকরণ সঠিক কিনা বলতে হবে। তোমাকে এখানে পরীক্ষায় লিখে দেওয়া হবে v
ভি মানে হচ্ছে এই সিম্বলগুলো, এগুলো ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মানে বাংলায় লিখবে অন্তিম বেগ ভি। ইউ কথার অর্থ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। এ মানে হচ্ছে স্মল এ, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে ত্বরণ, অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ। দেখো তাহলে তোমাকে কি কি বললাম, যে এই চারটে ইকুয়েশন আমাদের দিয়েছে, চারটে ইকুয়েশনে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো কি রিপ্রেজেন্ট করছে তোমায় লিখে দেবে। ভি মানে ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ, ইউ ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ, এ ছোট হাতের এ এটা হচ্ছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, টি হচ্ছে টাইম সময়, আর এস ডিস্টেন্স মানে দূরত্ব। তো এবার তোমাকে এই চারটে ইকুয়েশন এরা ডাইমেনশনালি কারেক্ট না ইনকারেক্ট, রাইট অর রং, সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ আমরা কারেক্টনেসটা চেক করব, নির্ভুলতা যাচাই করব। তো প্রসেসটা কি দেখো, প্রথমে আমি 1 নম্বরটা করছি। দেখো প্রথমে আগে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা লিখে নেবে, গিভেন বলে, গিভেন ইকুয়েশন কি দিয়েছে ইকুয়েশনটা, v is equal to u plus a root t। এবার আমরা জাস্ট কি করব, আমরা এই ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যতগুলো টার্ম আছে আমরা প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা বার করব। আমি তোমাদের দেখো বলেছিলাম যে একটা ইকুয়েশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সবার প্রতিটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে। তো এবার আমি প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা বার করে দেখব। যদি প্রত্যেকটা টার্মের ইচ টার্ম হ্যাজ সেম ডাইমেনশনাল ফর্মুলা তাহলে বলবো ইকুয়েশন কারেক্ট। আর যদি প্রতিটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম না হয় তাহলে সেই ইকুয়েশনটাকে বলবো ভুল। কারণ একটা ইকুয়েশন মানে তার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি ইকুয়াল হবে। তাহলে যতগুলো টার্ম আছে বাঁ দিকে আর ডান দিকে তাদের সবার ডাইমেনশনাল ফর্মুলা যদি সেম হয় দেন দি ইকুয়েশন কারেক্ট। আর প্রত্যেকটা ডাইমেনশনাল ফর্মুলা যদি আলাদা হয়ে যায় তখন সেটাকে বলবো ইনকারেক্ট। তাহলে আমরা প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলা বের করি। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রথমে কি আছে ভি, তবে এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখবো এলএইচএস, দিকে বলবো ডাইমেনশনাল ফর্মুলা মানে ডিআইএম অফ ভি। এবার ভি মানে কি, দেখো ভি রিপ্রেজেন্ট করে ভেলোসিটিকে, ফাইনাল ভেলোসিটি। তো কোয়ান্টিটিটা হচ্ছে ভেলোসিটি, সো ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার -1। এবার চলে আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেখো প্রথম কোয়ান্টিটি আছে ইউ, ফার্স্ট ইউ, তাহলে ইউ ডাইমেনশনাল ফর্মুলা লিখবে the dimension of u, টা কি, u মানে ইনিশিয়াল ভেলোসিটি, সো the quantity is velocity, so velocity l t to the power -1। এবার পরের টার্মটা প্রতিটা টার্মের বের করতে হবে ইচ টার্ম। তাহলে লাস্ট টার্ম কি আছে a√2, তো লিখবো আমরা ডাইমেনশন অফ a√2। প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা বের করব। তাহলে a√2 এর ক্ষেত্রে দেখো a মানে কি, a মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা l t to the power -2। রুট t, t মানে তো টাইম, সো ক্যাপিটাল T, আর রুট মানে পাওয়ারটা হাফ। তাহলে কত আসছে দেখো l t to the power -2 এর সাথে হাফ যোগ করবে, -2 প্লাস হাফ করলে হবে -3/2, -3/2। তাহলে এই চলে আসলো। তো এবার দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা কিন্তু সেম আসলো না। ভি এল টি -1, রাইট হ্যান্ড সাইডে ইউ এল টি -1, দুটো মিলে গেছে, কিন্তু থার্ডেরটা যখন বের করলাম এ রুট টিটা সেটা ডিফার করে গেল, সেটা হলো এল টি টু দি পাওয়ার -3/2। তাহলে ইচ টার্ম আর নট ডাইমেনশনালি ইকুয়াল, ইচ টার্ম ইজ নট ডাইমেনশনালি ইকুয়াল। দুটো ডাইমেনশনাল ফর্মুলা সেম কিন্তু থার্ডেরটা আলাদা, তাহলে আমায় বলতে হবে দিস ইকুয়েশন ইজ রং, এই ইকুয়েশনটা রং। তাহলে আমরা লেখাটা লিখব যে বাম পক্ষ এবং ডান পক্ষের, দেখবে বাম পক্ষ এবং ডান পক্ষের প্রতিটি পদের মাত্রিয় সংকেত একই না হওয়ার কারণে সমীকরণটি মাত্রাগতভাবে ভুল।
বামপক্ষ এবং ডানপক্ষের প্রতিটি পদের মাত্রীয় সংকেত একই না হওয়ার কারণে সমীকরণটি মাত্রাগতভাবে ভুল। Since dimensional formula of each term on left hand side and right hand side, since dimensional formula of each term in left hand side and right hand side of the given equation is dimensionally unequal, since each term in the left hand side and right hand side of a given equation is dimensionally unequal, so this equation is dimensionally incorrect. So this equation is dimensionally incorrect. তাহলে যা সংক্ষেপে এভাবে আমি লিখে দিচ্ছি v is equal to u plus a root 2 is dimensionally incorrect বা wrong ও লিখতে পারো, dimensionally incorrect। তার কারণ প্রতিটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম আসলো না, সো দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি ইনকারেক্ট। সংক্ষেপে এভাবেও লিখতে পারো যে এই সুতরাং এই সমীকরণটি মাত্রাগতভাবে ভুল বা সঠিক নয়, মাত্রাগতভাবে সঠিক নয়। তা ঠিক এইভাবেই প্রত্যেকটা করতে হবে, তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। যদি সবার ডাইমেনশনাল ফর্মুলা সেম হয় তুমি তাহলে লিখবে কারেক্ট, আর সবার ডাইমেনশনাল ফর্মুলা সেম না হলে একটাও যদি ডিফার করে তাহলে তুমি লিখবে ইনকারেক্ট। দেখো এবার দ্বিতীয়টা, আমরা সেকেন্ড রেটটা চেক করব যে এটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। তাহলে এবার দেখো সেকেন্ড রেটটা যখন আমি লিখব তো আমাকে কি দিয়েছে, s is equal to ut plus half a t square। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডে যাব, লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে s, s মানে দেখো বলেছি তোমাকে আমি ডিসটেন্স, তাহলে ডাইমেনশন অফ s কি হবে, সেটা হচ্ছে l, ডাইমেনশন অফ s হবে l, ডিস্টেন্সের জন্য লেন্থ হয়, লেন্থ মানে l দৈর্ঘ্য। এবার রাইট হ্যান্ড সাইডে তোমাকে প্রথম যে টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে ut, তো তুমি ut এর ডাইমেনশনাল ফর্মুলা বের করবে। সো ডাইমেনশন অফ ut কত হবে, u এর জন্য দেখো u মানে ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ l t টু দি পাওয়ার -1, তারপর আছে t মানে টাইম, সো ক্যাপিটাল T। তাহলে দেখো ক্যালকুলেট করলে চলে আসবে t কেটে যাবে, তাহলে উত্তর আসবে l। তাহলে ডাইমেনশন অফ ut কত হলো l। এবার আরেকটা টার্ম আছে হাফ a t স্কয়ার, তাহলে এবার ডাইমেনশন বের করব। হাফ a t স্কয়ারের ক্ষেত্রে তুমি খালি a t স্কয়ারটা লিখবে, সংখ্যাটা লিখবে না, কারণ ওই সংখ্যাটা ডাইমেনশনলেস, হাফের কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না। হাফ হচ্ছে একটা সংখ্যা, একটা নাম্বার, নাম্বারের কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, সেজন্য আমরা এখানে খালি a t স্কয়ারটা লিখবো, হাফ আমার কোনো কাজে লাগবে না। যখন কোনো ডাইমেনশন চেক করব সেখানে সংখ্যা নিউমেরিক্যাল ভ্যালুর কোনো ভূমিকা নেই। তাহলে a t স্কয়ার দেখো a মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা l t টু দি পাওয়ার -2। তারপর আছে t স্কয়ার, t মানে টাইম, সো ক্যাপিটাল T আর স্কয়ার আছে, তাহলে এটাও দেখো t কেটে যাবে, তোমার অ্যানসার আসবে l। তাহলে দেখো এখানে যে তিনটে টার্ম ছিল বাঁ দিক আর ডান দিক মিলে তিনখানা টার্ম আছে, দেখো প্রত্যেকে উত্তর l এসেছে, বাঁ দিকেও l আর ডান দিকে দুটো l। তাহলে ut l a t স্কয়ার ও l, তাহলে এই দুটো যোগ করা যেতেই পারে, l l দুটোই লেন্থকে রিপ্রেজেন্ট করছে, তাহলে দুটো লেন্থকে তো আমরা যোগ করতেই পারি। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কোনো ভুল নেই, দুটো যোগ করা যাবে। আর বাঁদিকে s আছে, তারও ডাইমেনশনাল ফর্মুলা l, তাহলে বাঁদিক ডান দিক ডাইমেনশনালি মিলে গেল, সো দ্য ইকুয়েশন ইজ কারেক্ট। যেহেতু সবার l এসছে, সেম ডাইমেনশনাল ফর্মুলা, তাহলে আমরা বলবো এটা ইকুয়েশনটা কারেক্ট ইকুয়েশন, এখানে কোনো ভুল নেই। তো আমরা লিখবো তাহলে therefore যেহেতু সবার সেম এসছে, সো s is equal to ut plus half a t square
is dimensionally correct, is dimensionally correct, যেখানে প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা সেম। তো যে কোনো কারেক্ট ইকুয়েশনের ক্ষেত্রে এটাই হচ্ছে আসল কথা, যে যতগুলো টার্ম থাকবে যাদেরকে তুমি যোগ করছো বা যাদেরকে তুমি বিয়োগ করছো বা লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে, তারা সবাই ডাইমেনশনালি সেম হবে, তবেই ইকুয়েশন কারেক্ট হয়। ডাইমেনশনালি যদি সকলের সেম না হয় তাহলে সেই ইকুয়েশন যোগ বিয়োগ করা যায় না, তাহলে তখন বলবো সেই ইকুয়েশনটা ডাইমেনশনালি রং। এই হলো আমাদের 2 নম্বরেরটা। 3 নম্বরটা করো। 3 নম্বরটা তোমরা নিজেরা করো তো দেখি পারো কিনা। দেখো এবার এটা কি করে সলভ করব, এটার ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব, সেম প্রসেস। তুমি আগে লিখবে গিভেন বলে যে ইকুয়েশনটা দিয়েছে কি আছে, দেখো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড প্রসেসটা ফলো করো, কি আছে v স্কয়ার, সো ডাইমেনশন অফ v স্কয়ার। এই v কাকে রিপ্রেজেন্ট করে, দেখো v মানে ফাইনাল ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা l t টু দি পাওয়ার -1, এখানে স্কয়ার আছে তো তোমাকে হোল স্কয়ার দিতে হবে, তাহলে তোমার অ্যানসার চলে আসবে l স্কয়ার t টু দি পাওয়ার -2। এবার রাইট হ্যান্ড সাইড কি আছে, দেখো u স্কয়ার, সো ডাইমেনশন অফ u স্কয়ার, u মানে ইনিশিয়াল ভেলোসিটি, ভেলোসিটি l t টু দি পাওয়ার -1 হয়, স্কয়ার আছে তো তুমিও স্কয়ার দিলে, তাহলে এটা করলে আসবে দেখো l স্কয়ার t টু দি পাওয়ার -2। এবার রাইট হ্যান্ড সাইডে আরেকটা কোয়ান্টিটি আছে 2as, 2টা আমি বলেছি কোনো কাজে লাগবে না, আমার লাগবে as, তো আমরা লিখব ডাইমেনশনাল ফর্মুলা অফ as। এবার as, a মানে কি অ্যাক্সেলারেশন, দেখো লেখাই আছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, অর্থাৎ l t টু দি পাওয়ার -2 তার ডাইমেনশনাল ফর্মুলা। s হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স মানে লেন্থ, দৈর্ঘ্য, সো l হবে, তাহলে এটা ক্যালকুলেট করো, দেখো l স্কয়ার t টু দি পাওয়ার -2, তাহলে দেখো তিনটেই তো সেম এসছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে সবকটা ডাইমেনশনাল ফর্মুলা সেম, প্রতিটা কোয়ান্টিটি প্রতিটা টার্ম। তাহলে আমি কি বলেছিলাম, প্রত্যেকটা ডাইমেনশনাল ফর্মুলা যদি সেম থাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে আমরা বলবো যে আমাদের ইকুয়েশনটা কারেক্ট, তাহলে আমরা বলবো আমাদের ইকুয়েশন কারেক্ট। তাহলে আমরা লিখবো যে যেহেতু এখানে সবার ডাইমেনশনাল ফর্মুলা সেম, সিন্স অল টার্মস have same dimensional formula, so the equation is correct। যেহেতু প্রতিটি পদের বা সবকয়টি পদের মাত্রিয় সংকেত একই, সুতরাং সমীকরণটি সঠিক। সবকয়টি পদের মাত্রিয় সংকেত একই, সুতরাং সমীকরণটি সঠিক। Since all terms have same dimensional formula, so the equation is correct। তো লিখব যে therefore v square equal to u square plus 2as is dimensionally কারেক্ট। মাত্রাগতভাবে এটা সঠিক, কারণ প্রতিটা পদের মাত্রিয় সংকেত সেম এসছে। Since all terms have same dimensional formula, so the equation dimensionally correct। তাহলে y is equal to a sin v square by t, এটা সঠিক কি ভুল এটা ডিটারমাইন করার জন্য আমরা কি করব, এই সাইনের সঙ্গে যে কোয়ান্টিটিটা আছে, সাইন কাকে রিপ্রেজেন্ট করছে, ভি স্কয়ার বাই টি কে, সাইন রিপ্রেজেন্ট করছে ভি স্কয়ার বাই টি কে, সো আমরা ভি স্কয়ার বাই টি এর ডাইমেনশনাল ফর্মুলা চেক করব। ভি স্কয়ার বাই টি এর ডাইমেনশনাল ফর্মুলা চেক করে দেখি কত আসে। আগে দেখো ডাইমেনশন অফ ভি স্কয়ার বাই টি বললে দেখো কি হবে, ভি মানে ভেলোসিটি, তো ফাইনাল ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা l t টু দি পাওয়ার -1 ভি স্কয়ারের জন্য হোল স্কয়ার দেবে, নিচে টি মানে তো টাইম, তো টাইমের ডাইমেনশনাল ফর্মুলা টি হয়, তো ভি স্কয়ার বাই টি, ভি এর ডাইমেনশনাল ফর্মুলা বসালে স্কয়ারটা দিলে, টি মানে টাইমের ডাইমেনশনাল ফর্মুলা বসালাম, দেখো আমার কত আসছে, ক্যালকুলেট করলে এটা l স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি, তার মানে হবে l স্কয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে এই যে v স্কয়ার বাই t এটা কিন্তু ডাইমেনশনলেস হলো না, এর ডাইমেনশন আছে,
তাহলে ভি স্কোয়ার বাই টি যেহেতু ডাইমেনশন আছে, তাহলে আমরা বলবো এই ইকুয়েশনটা রং, এটা ইনকারেক্ট। তার কারণ এখানে সাইন রিপ্রেজেন্ট করছে ভি স্কোয়ার বাই টি, আমি আগে তোমাদের লিখিয়ে দিয়েছি। সাইন কস ট্যান এই ট্রিগোনোমেট্রিক ফাংশন যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে রিপ্রেজেন্ট করবে সেটা সবসময় ডাইমেনশন লেস হতে হবে। তাহলে সাইন রিপ্রেজেন্ট করছে কাকে? ভি স্কোয়ার বাই টি, সাইন ভি স্কোয়ার বাই টি। তাহলে ভি স্কোয়ার বাই টি এটা ডাইমেনশনলেস নয়, এটা ডাইমেনশন আছে। তো সাইন কস ট্যান কখনো ডাইমেনশন আছে এরকম কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না। সাইন কস ট্যান এই ফাংশনগুলো সবসময় ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে যেহেতু ভি স্কোয়ার বাই টি এর ডাইমেনশনাল ফর্মুলা আছে, তার মানে আমার এই ইকুয়েশনটা রং, এরকম ভাবে কখনো লেখা যেতে পারে না। সাইনের সাথে কখনোই তাহলে ভি স্কোয়ার বাই টি লেখা যাবে না, বিকজ ভি স্কোয়ার বাই টি হ্যাজ ডাইমেনশনাল ফর্মুলা। সো দিস ইকুয়েশন ইজ রং। তাহলে আমরা লিখবো যে এটা ডাইমেনশনাল ফর্মুলা আছে, তাহলে আমরা লিখবো সো y is equal to a sin v square by t is dimensionally incorrect. Dimensionally incorrect. তাহলে এইভাবে আমরা যে কোনো ইকুয়েশনের কারেক্টনেস চেক করতে পারি যে আমার ইকুয়েশনটা কারেক্ট কি ইকুয়েশনটা ইনকারেক্ট বাই অ্যাপ্লাইং ডাইমেনশন অ্যানালাইসিস। তো এবার আমরা থার্ড